আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আনোয়ার ভাই, আমরা আপনার কাছে আমাদের আবার আগের মতো প্রশ্ন আমরা করব। আপনি কি আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন? জি, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সরি, আপনার হয়তো আমি জানি না কেন এত আস্তে শোনা যাচ্ছে, তবে আমি চেষ্টা করব একটু জোরে কথা বলার জন্য। আমার কথাগুলো কি আস্তে শোনা যাচ্ছে? না, আপনার কথা অনেক জোরে শোনা যাচ্ছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার কথাগুলো আমি আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু টেস্ট করে দেখতে পারি আমার কথা কেমন শোনা যায় লাইভে। না, আমার কথা ভালোই শোনা যাচ্ছে। তো আচ্ছা, এখন আমি আপনাকে যে জিনিসটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে মহাজাতককে তো আপনি অনেকদিন থেকে চেনেন, এবং মহাজাতক যে আমাদের লামাতে অনেক বড় যে স্কুলটা করেছে, সেই স্কুলের মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম সে রান করে, এবং সেই প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম হয়তো আছে যেটা হচ্ছে যে বলেন। সেটা হচ্ছে আপনার মেডিটেশন করানো, বাচ্চাদেরকে মেডিটেশন করানো হয়, জি, তাই না? জি, জি, জি। আচ্ছা, বাচ্চাদেরকে যখন মেডিটেশন করানো হয় তখন বাচ্চাদের ওই প্রত্যয়ন গুলো ওইভাবেই করানো হয় যেগুলো আমাদেরকে শেখানো হয়েছে, তাই না? জি, 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 হুবহু শিথিলায়নটা হুবহু একই। আচ্ছা। এবং মজার ব্যাপার কি ভাইয়া, এই শিশু বাচ্চারা যাদের 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর বয়স, এদেরকে যখন মেডিটেশন করানো হয়, যেহেতু এরা ঘুম থেকে উঠে ভোর 5টার দিকে উঠে পুরো 1 ঘন্টা তারা প্যারেড, পিটি, ডিসপ্লে প্রশিক্ষণ নেয়। এটা বর্ষাকাল হলেও করতে হবে, বাধ্যতামূলক, ঈদের দিনও করতে হবে। স্বাভাবিকভাবে এরা যখন মেডিটেশনে অংশ নেয় তখন সবাই ঘুমায় যায়, বসে হোক শুয়ে হোক ঘুমায় যায়। এদের যারা মানে ট্রেনার থাকে, ব্রাদার থাকে, তত্ত্বাবধায়ক থাকে, তারা অর্গানিয়ারদের কাছে রিপোর্ট করে যে বাচ্চাগুলো মেডিটেশনে সবাই ঘুমায় যায়। তো এই অবস্থায় অর্গানিয়ার গুলো মহাজাতকের কাছে রিপোর্ট করে যে বাচ্চাদের মেডিটেশনের পাওয়ারটা খুব লেভেলটা হাই, এরা মেডিটেশনে বসার সাথে সাথে লেভেলে চলে আসে। বিষয়টা দেখেন, বাচ্চারা যেহেতু ক্লান্ত, শিশু বাচ্চা, তারা রাতে 9টা 10টা ঘুমানোর পরে সকালে উঠে প্যাটেট পিটি করার পর যখন ক্লান্ত হয়, তো ক্লাসে যাওয়ার পরে প্রথমে তো তাদের মেডিটেশন হচ্ছে। তো এই মেডিটেশনের সময় যেহেতু তারা ঘুমায় যাচ্ছে, এইটাকে তারা শারীরিক একটা কষ্ট না অনুভব করে, রিপোর্টটা হচ্ছে মহাজাতকের কাছে যে তাদের লেভেলটা খুবই হাই, তারা মেডিটেশনে বসার সাথে সাথেই তারা লেভেলে চলে যায়। আচ্ছা আচ্ছা, আসলে জিনিসটা এরকম না যে লেভেলে চলে যায়, তারা আসলে ক্লান্ত থাকার কারণে তারা ঘুমায় ঘুমায় পড়ে। পড়ে। জি, জি, জি। এটা আপনার মহাজাতক সাহেবকে বলা হয়, কিন্তু মহাজাতক সাহেব কি এটা আবার প্রচার করেন নাকি? এই ক্ষেত্রে মহাজাতক সাহেব কোনো ব্যবস্থা তো নেনই না। মহাজাতক সাহেব মনে করেন যে তারা খুব যেহেতু লেভেলে চলে যায়, তো আমাদের যে কোয়ান্টামের বিভিন্ন কণিকা ছিল, জি জি। হ্যাঁ, শিষ্টাচার কণিকা, এই কণিকা সেই কণিকা, এগুলো কিন্তু বাচ্চাদের পুঁথিগত বিদ্যার সাথে এগুলো পড়ানো হয়, যাতে আচ্ছা তারা আচ্ছা। এটিকেটটা শিখতে পারে। জি জি। তো আচ্ছা আচ্ছা। এটাতে তাদের মানে নিয়মিত সিলেবাসের পাশাপাশি তাদের প্যারেড, পিটি, ডিসপ্লে, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আর একটা নতুন সাবজেক্ট মহাজাতক সংযোজন করে দিয়েছে তাদের জন্য, একটা মানসিক চাপ শিশু বাচ্চাদের উপরে, যে কোয়ান্টামের কণিকাগুলো তাদেরকে পড়তে হবে। তিনি তো আচ্ছা কোনো ব্যবস্থা নেনই না, উপরন্তু আরো একটা বোঝা চাপাই দিচ্ছেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার, যে লামাতে নাকি আরোগ্য পালি একটা মানে আমের ধরন পাওয়া যায়, সেটা আরোগ্য পালি না তো আম্রপালি, এখন হ্যাঁ, এটা আম্রপালি। আরোগ্য পালি হয়ে গেছে। এটা একটু বলবেন কাইন্ডলি জিনিসটা কি, মানে কিভাবে এই হ্যাঁ, নামটা চেঞ্জ হয়ে গেল, এবং এটা এটা কিভাবে মানে প্রচার হইলো, এবং এটার উদ্দেশ্যটা কি? এটা আপনাকে আমি বলি যে আমরা তো পাহাড়ে তো প্রচুর জমি, আমরা আল্লাহর ওয়াস্তে ইউনিভার্সিটি কথার বলে বা ইয়াতে জমি, প্রচুর জমি আমরা সংরক্ষণ কোয়ান্টামের জন্য করছি। তো ওইখানে আমাদের পাশে মেরিডিয়ানের আম বাগান আছে। তারপরে মনে করেন যে বিভিন্ন ব্যক্তিগতভাবে আম বাগান করছে তারা। এই আম বাগানগুলা করার ফলে আমরা অনুপ্রাণিত হলাম যে তাহলে তো আম বাগান করা যায়। এবং পাহাড়টা কিন্তু আলহামদুলিল্লাহ আমের জন্য বেশি উপযোগী। আমার নিজের হাতে প্রায় 3700 আম গাছ গাড়া আছে ওই আরোগ্যশালা নামে যে জায়গাটা। সেই জায়গাটা হচ্ছে একটা মানে পাহাড়। আমি 7,000 টাকা করে জমিগুলো কিনছিলাম।
কেনার পরে ওইখানে একটা নিচু একটা জায়গা ঝিলের ভিতরে পাম্প বসায়, 4 ইঞ্চি পাম্প বসায়, পানি উঠায় ট্যাঙ্কিতে রাখা, ওই ট্যাঙ্কি থেকে আরেকটা পাম্প দিয়ে এবার আরোগ্যশালার পানির ট্যাঙ্কির উপরে পানিগুলো ওঠানো হয়। এই পানিগুলো এই পানিগুলো এই পানিগুলো আপনার এই পান পান করে বিভিন্ন ধরনের রোগ বিমারি থেকে সুস্থতা হতে পারে এই কথা বলে এই আরোগ্যশালার পানিগুলো পানের জন্য উৎসাহিত করা হয়, অনেকটা জমজম কূপের পানির মতো। আচ্ছা আচ্ছা। তো আমরা এই জমজম কুমের পানির মতো এটা যেহেতু পান করানো হয়, সো এই আরোগ্যশালার চারপাশেই আমরা এই আম বাগানটা করি, আম্রপালি আম। আচ্ছা আচ্ছা। এই আম্রপালি আমটা আমরা সংরক্ষণ করার পর এটা এ গ্রেডের আমগুলো সব ঢাকায় চলে আসে। এটার নাম দেওয়া হলো আম্রপালি। আমটার নামটা চেঞ্জ করে জাতীয়ভাবে সরকারিভাবে এটার নাম হচ্ছে আম্রপালি। মহাজাতক এটার নাম রাখলেন হলো আরোগ্যপালি। এই আম পান করলে আপনার রোগ বালাই বালা মুসিবত সব দূর হয়ে যাবে। এবং মানুষ এটাকে মুড়ি মুরগির মতো কিনে খায়। মার্কেটের রেট হলো 50 টাকা 60 টাকা। আমাদের বাগানে যেখানে পাহাড়ে আমরা আবাদ করি, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো 40 টাকা করে বিক্রি করে কেজি, আর ঢাকায় সেগুলো বিক্রি করা হয় 80 টাকা করে। এবং সম্পূর্ণ অন্ধ একটা বিশ্বাস যে আপনি এই আমটা খেলে আপনার অনেক বিমার ভালো হয়ে যাবে, এটা কিন্তু একটা মানে বেদাতের পর্যায়ে পড়ে, কিন্তু মানুষ এটা আম কিনে খাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা মানুষজন যে আরোগ্য পালি হিসেবে কিনে, তাই না? আরোগ্য পালি মানে যে আরোগ্য হবে এই এই চিন্তা ভাবনা করে তারা এই আম কিনে এবং খায়। আমার মনে হয় হাসান ভাই, আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আমরা যে আলোচনা করতেছি, এই বিষয়গুলো নিয়ে আরো বেশি আলোচনা করতে হবে। আমি চাচ্ছি যে দিনদার পরহেজগার লোকেরা এগুলো আলোচনা শরীক হোক। জি, আপনার এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই, যে এই উদ্যোগটা না নিলে আসলে আমরা অনেক পিছনে পড়ে যেতাম। আমি যদি আপনি আমাকে 1 মিনিট সময় দেন, আমি একজন লিঙ্কে আসতে চাচ্ছি, আমি লিঙ্কটা দেই তাকে। জি জি, জয়েন করায় দেন। শুধু দর্শকবৃন্দ, আমরা আজকে কিছু প্রশ্ন শুনলাম যে আরোগ্যপালি আম আমাদের মহাজাতক সাহেব আমাদেরকে মানে তার মুরিদ বা তার যে কোয়ান্টাম গ্রাজুয়েট বা প্রোমাস্টার যারা আছে তাদেরকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এবং উদ্বুদ্ধ করার কারণ হচ্ছে যে উনি বলেন যে এটা আরোগ্যপালি মানে হচ্ছে এটা আরোগ্য দান করবে এই আম, যেটার আসল নাম ছিল আম্রপালি। এই আম্রপালি থেকে উনি আরোগ্যপালি বানিয়ে সেই আম বিক্রি করে সেটা থেকে লাভ নেন। এবং এটা আমি আমি জানি না আপনারা এটাকে কিভাবে নেবেন, তবে আমার কাছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ প্রতারণাই মনে হয় যে একটা আম্রপালি জাতের আমকে আরোগ্যপালি নাম দিয়ে আমাদের কাছে বিক্রি করে মানে প্রতারণা করা, এটা প্রতারণা ছাড়া আর কিছু না আর কি। যাই হোক, ইনশাল্লাহ আমরা আমাদের এখানে নতুন এক ভাই আজকে জয়েন করেছেন, ইসমাইল ভাই। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি জয়েন করে আসি, উনি আসে বসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অসুবিধা নাই। আপনার কি কোয়ান্টামের সাথে অভিজ্ঞতা কিরকম? অভিজ্ঞতা বলতে আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, জন্মের পরে থেকে তো কোয়ান্টাম দেখতেছি। এখানে আনোয়ার স্যার ছিল, ওনার মাধ্যমে আমরা ওখানে ছিলাম, এরপর ওখান থেকে চলে আসছি। এখন ওনারা প্রথমে তো সেবা প্রতিষ্ঠান ছিল, এখন ওনারা বিভিন্ন ধরনের বিজনেস, সেবা থেকে এখন ব্যবসায় চলে গেছে। কোথায় ব্যবসা বেশি, কিভাবে ইনকাম করা যায়, এই চিন্তার উপরে সবকিছু এরা ওইভাবে এখন নির্ধারণ করতেছে। আগে ধরো সেবা কিভাবে করা যাবে এই উদ্দেশ্যগুলো ছিল, এখন সেবা থেকে কিভাবে ইনকাম করা যায় এই জিনিসগুলো বেশি চর্চা। আপনি কয়েকটা উদাহরণ দিতে পারবেন? যেরকম আমার এখানে ধরেন আমাদের এখানে আগে বলতো যে প্রথমে একটা মাও শিশু হাসপাতাল করছে, এখন ওইখানে নার্সারি করে চারা বিক্রি করতেছে, একটা 200, 250, 300, যে চারা এখানে আপনার বাজার মূল্য 30 থেকে 40 টাকা, এখানে 150, 200 টাকা বিক্রি করতেছে। ঢাকা থেকে মানুষ আসে, চট্টগ্রাম থেকে আসে। তারপরে আপনার রবার প্লট, বিশাল এলাকা রবার প্লট করছে, এখন ওইখানে প্রোডাকশন দিতেছে, ব্যবসা করতেছে। এরপর আপনার যত ফল ফুলের বাগান আছে, আগে এরা বলতো যে আমরা খাওয়ার জন্য করতেছি, যেরকম আনারস, আম, লিচু, কলা, পেঁপে, যাই এগুলা। এই পরবর্তী এখন এগুলা বিজনেস আকারে বড় আকারে করে ব্যবসা করতেছে। মানে মানুষকে প্রথমে বলতো আমরা খাওয়ার জন্য করি, আমাদের প্রয়োজন হয়, আমরা এই জন্য করি। কিন্তু এখন দেখা যাচ্ছে এটাকে আস্তে আস্তে বৃহত্ত আকার করে এখন এটা ব্যবসার মাধ্যমে নিয়ে গেছে, মানে ইনকামের সোর্স কিভাবে হবে
ইনকাম কিভাবে করা যায়, এই চিন্তা ভাবনা গুলো আস্তে আস্তে মানে তৈরি করতে। আচ্ছা, আপনি বললেন 40 টাকার জিনিস 100 টাকার উপরে বিক্রি করতেছে, মানুষজন 40 টাকার জিনিস 100 টাকার উপরে বেশি দিয়ে কেন কিনতেছে? কোয়ান্টামের জিনিস ঢাকা থেকে আসছে, এখানে অনেকে তো অনেক কিছু দেখে না, জানে না, এটা তৈরি করতে অনেক ও পরিশ্রম হচ্ছে। ঢাকা থেকে আসে অনেকে, মানুষের তো এই সম্বন্ধে, প্রকৃতি জিনিস সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কম। জি জি। এটা এই গাছ আমাদের এটা তৈরি করছে, ফলপ করছি, এটা এইভাবে তৈরি করছি, এরা বিভিন্ন ধরনের আপনার অ্যাডভার্টাইজ দিয়ে এটাকে মানে বাজার মূল্য একটু বাড়ায় এদের। আবার বাহিরে আমাদের, আমি যেরকম, আমি ইসমাইল যদি যাই ওখানে আপনার ওই 40 টাকায় নাই, 50 টাকায় নাই, বেশি নিতে পারে না। আমি মাঝে মধ্যে ও যাই, আচ্ছা আচ্ছা। বেশি নেয় না, আমাকে বলে যে আপনার জন্য ডিসকাউন্ট আছে, আপনাদের জন্য ডিসকাউন্ট আছে, এরকম বলে ওই মানে 40 টাকা জিনিস নিলে 50 টাকা না, কিন্তু ঢাকা থেকে যারা আসে, চট্টগ্রাম থেকে আসে, এদের থেকে 100, 150, 80 টাকা নিতেছে প্রাইস মূল্য। আপনি 250 টাকাও তারা বিক্রি করে এখানে। 500 টাকা একটা আম, আমরা ন্যাংরা আম কিনি এখানে 50 টাকা করে একটা আমের কলপ তারা, এরা ঢাকাতে বিক্রি করে এটা 150 টাকা। ঢাকার মানুষে নিয়ে যায় 120 টাকা নিয়ে যায় তারা। এইরকম আস্তে আস্তে মানে বিজনেস আকারে কিভাবে এরা 2 টাকা বেশি ইনকাম করবে, এগুলা চিন্তা ভাবনা মানে আস্তে আস্তে করে। এবং ক্যান্টিন বলেন, আপনার মুদিমালের দোকান, মানে এদের যা এখানে স্টাফ আছে বা এদের এখানে শ্রমিক আছে, দৈনিক কিছু শ্রমিক আছে, ওনারা দৈনিক 350 থেকে 400 টাকা করে দৈনিক মজুরি পায়। এদেরকেও এখানে বাধ্যতামূলক বাজার, কাঁচা বাজার থেকে শুরু করে দ্রব্যমূল্য যা প্রয়োজন সবকিছু মানে নেওয়ার জন্য তাদেরকে মানে চাপ প্রয়োগ করা হয়। তাই নাকি? হ্যাঁ, এরকম মানে এখান থেকে নিতে হবে, বাহির থেকে নেওয়া যাবে। যেরকম আমার একটা বাজার মালের দোকান আছে, আমি আমার থেকে বাজার সাজার করতো। আমার আব্বা যখন মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটি আপনার মামলা করার জন্য আমার দোকান থেকে বাজার বন্ধ করে দিচ্ছে, কোয়ান্টামের কোনো লোক আমার দোকানে বাজার খেতে পারবে না, আসতে পারবে না, আমাদের সাথে কথা বলতে পারবে না, এরকম মানে বাধ্যতামূলক করে দিচ্ছে। মানে শুধু আমার ও আব্বা বাদী হয়ে, মসজিদ মাদ্রাসার পক্ষে হয়ে, পরিচালনা কমিটির পক্ষে হয়ে আমার আব্বা তাদের নামে, গুরুজি শহীদ আল বুখারীর নামে মামলা দিছে। এই জন্য আমাদের আমাদের বাজারটা, চৌমুনিটা, এখানে কোয়ান্টামের লোক আসা নিষেধ, আমাদের দোকানে আসা নিষেধ করে দিচ্ছে। মানে ওদের পক্ষে ও যারা কথা বলবে তাদের সাথে মানে সংযোগ ভালো থাকে, আর যদি তাদের বিপক্ষে কথা হয় তখন তাদেরকে এক ঘড়িকার মতো এরা ব্যবহার করে, মানুষকে বোঝায় যে ও ভালো না, ও এরকম, ওর এখানে যাওয়ার ঠিক হবে না, নিষেধ হবে। চাকরি বন্ধ চলে গেছে আমাদের সাথে সম্পর্ক থাকার কারণে, অনেকের চাকরি চলে গেছে। বলেন কি, মানে কোয়ান্টামে চাকরি করতে এরকম চাকরি চলে গেছে? হ্যাঁ, অনেকে চাকরি যাবে, আনাস স্যার জানে, জিজ্ঞেস করে দেখেন আপনি, অনেকের চাকরি চলে গেছে আহ এরকম। আচ্ছা আচ্ছা। মানে এরা এইভাবে মানুষকে মানে দায়বদ্ধতা, দাসত্বের মতো মানুষকে মানে একটা নিয়মের ভিতরে রাখার চেষ্টা করে সবসময়, যে আমাদের কমান মানতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমরা যাই বলি তাই ভালো, আর অন্যরা যাই বলে সেটা খারাপ। এই যে মাঝখানে আমরা এই ফেসবুকে লেখালেখি করার কারণে, আনসার লেখালেখি করার কারণে ফেসবুক নিষিদ্ধ করে দিচ্ছে, কোয়ান্টাম যারা স্টাফ আছে ফেসবুক নিষিদ্ধ তাদের জন্য। হুম। মানে এমন কিছু করে যেটা এদের ক্ষতিকর বিষয়, ওইটাকে তারা কি করে, ওইভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় সেন্টারে। আচ্ছা আচ্ছা। তো যে জিনিস, একটা জিনিস হচ্ছে যে যেরকম কোয়ান্টাম ফাউন্ডেশন ধূমপান নিষিদ্ধ, ধূমপান সবার জন্য নিষিদ্ধ, এটা ঠিক আছে, কিন্তু কিছু লোক আছে তাদের প্রয়োজন, যেরকম আপনার পাহাড়ি কাজ করে, পাহাড়ি লোকগুলা কাজগুলো দরকার, এদের কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু তাদের জন্য ধূমপান উন্মুক্ত করে দিচ্ছে, তারা ধূমপান করতে পারবে, কিন্তু যারা চাকরি করতেছে তাদেরকে করা যাবে না। মানে তাদের যাদের প্রয়োজন, কোয়ান্টামের প্রয়োজন, তাদের জন্য সবকিছু ঠিক আছে। আর কোয়ান্টাম থেকে যারা চাকরি করতেছে, ওদের কথা শুনতেছে, তাদেরকে চাপ প্রয়োগ করে ওটা বাধ্যতামূলক করার জন্য চেষ্টা করে। আপনার এই এই যে ওরা ব্যবসা করতেছে এখন, মানে সেবার নাম দিয়ে, এই এই জিনিসগুলো এখন ধরেন। দেখাশোনা করতে হচ্ছে, এখানে ফাউন্ডেশনের ভিতরে আরিফ আছে, এবং জায়গা সম্পত্তি পারভেজ মাহমুদ, এরপর আপনার ফয়সাল আছে, অ্যাডভোকেট ফয়সাল, উনি বান্দরবনের কোথায় কি জায়গা সম্পত্তি আছে, কাগজপত্র আছে, এগুলো দেখাশোনা করার জন্য রাখছে। আপনার সেন্টারের জন্য আরিফ আছে, বাহিরের পরিচালনা করার জন্য পারভেজ মাসুদ না মোশারফ বলে ওকে, উনি আচ্ছা। আছে, অ্যাডভোকেট, মানে এদেরকে নিয়োগ দিয়ে রাখছে। আচ্ছা, কয়েক মাস আগে মনে হয় একটা পেপারে একটা নিউজ দেখছিলাম, আপনার কোয়ান্টামের কারোর এক মানে স্ত্রী তার বাসার কাজের মেয়েকে মনে হয় খুব মারধর হ্যাঁ হ্যাঁ করছিল। হ্যাঁ, উনি ফয়সাল, ফয়সাল মাহমুদ, উনি অ্যাডভোকেট ফয়সাল, বান্দরবনে থাকে। অর্থাৎ ওই গৃহকর্মীকে নির্যাতন, ওনার ওয়াইফে মানে ওখানে নির্যাতন করছে, এবং উনি, ওনার ওয়াইফ গ্রেফতার হয়েছে, উনি বান্দরবনে লামাতে চলে আসছে, মানে এখানে পলাতক হয়েছে আর কি ফয়সাল। মানে ঘটনা, এখন সত্য ঘটনা, এবং এটাও আমাদের ক্যাচ করার, ওনার মেয়ের সাক্ষাৎকার আমাদের কাছে ভিডিও আছে, আনাসার কাছেও আছে। ওই ওনাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, এবং আপনার এই হাত কেটে দেওয়া হয়েছে, পিঠে আঘাত করা হয়েছে, ওই মেয়েটাকে নিয়ে অনেকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, এবং ওই মেয়েটা মানে ওখান থেকে বাইর হয়ে একটা পুলিশের আশ্রয় নিয়ে তখন ওইটা মামলা হয় আর কি, সরকারবাদী মানবতা একটা মামলা হয়। এরপরে আপনার ওনার বউকে অ্যারেস্ট করে,
আর ফয়সাল এখানে চলে আসে লামাতে, কোয়ান্টাম শুরুতে লামাতে চলে আসে এবং আত্মগোপন করে। এখন এর পরবর্তী কি হচ্ছে তা জানি না। আচ্ছা, আচ্ছা, এখন আর এদের কোনো অনেক খবর নাই। আস্তে আস্তে বাইরে চলে রাসেল আসছে, যেরকম ক্যামেরাটা বন্ধ করে কাজ করো। স্যার। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, শুনতেছে না, অসুবিধা নেই। স্যার আছেন? তোমাকে সালাম দিছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার রিঙ্কু মাস্টার সাথে কথা বলছি, ও রবিবার আসবে বলছে, আমি নাম্বার পাঠাই দিছি। হ্যাঁ ইনশাআল্লাহ ওই ইনশাআল্লাহ। হ্যাঁ, ওর সাথে কথা হচ্ছে। মাঙ্কি মাঙ্কি ওইটা পরিচালনা করতেছে। মাঙ্কি বলতেছে আমি অবশ্যই রবিবারে আচ্ছা নিয়ে আমরা আসবো। ফোনে কথা বলবো, আমরা ইসমাইল আমরা ওগুলো বিষয়ে মোবাইলে কথা বলবো, এখন স্যারের সাথে কথা বলি। রাসেল জি জি। স্যার সালাম দিছে তো তোমাকে? হ্যাঁ আসসালাম, হ্যাঁ পাইছি আমি ইনশাআল্লাহ। রাসেল ভাইয়ের অডিও এখনো কানেক্ট হয় নাই, মনে হয় কানেক্ট রাসেল হচ্ছে। অডিওটা মিউট করো, মিউটটা আনমিউট করো, ওই স্পিকারটা আনমিউট করো। হ্যাঁ এই যে এইটা আনমিউট করো, লাল চিহ্ন দেওয়াটা টাচ করো, লাল চিহ্ন দেওয়াটা টাচ করো। হ্যাঁ এটা লাল, হ্যাঁ এই ঠিক আছে। তোমাকে সালাম দিছে ওই আবু সুফিয়ান ভাই, তোমাকে সালাম দিছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, আছি ভালো, আপনি ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি কোথায় থাকেন রাসেল ভাই? নারায়ণগঞ্জ আছি স্যার। নারায়ণগঞ্জ। জি স্যার। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তো ঢাকার কাছাকাছি। জি স্যার জি। আচ্ছা আচ্ছা। আপনার আপনার সাথে কোয়ান্টামের সম্পর্ক কতদিনের, বা আপনি কবে জয়েন করছিলেন, বা আপনি কোনো কিছু করেছেন কোয়ান্টামের সাথে? জি আসলে স্যার আমি কোয়ান্টামের স্টুডেন্ট ছিলাম এক সময়, ওই কসমোস স্কুলের? স্টুডেন্ট হিসেবে। এবং 2014 সালে আমি ওখান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করি, ক্লাস 3 থেকে ইন্টারমিডিয়েট। ও, তো অনেক দিন ছিলেন, জি মাশাআল্লাহ। স্যার, ওখান থেকে আমি ইন্টার পাস করি স্যার। আচ্ছা আচ্ছা। তা আপনি যে পরীক্ষা দিচ্ছেন ওখান থেকে, মানে এসএসসি পরীক্ষা ওখান থেকে দিচ্ছেন না? জি এসএসসি ইন্টার ওখান থেকেই স্যার। এইচএসসি ওখান থেকে দিচ্ছেন। আচ্ছা, তো পরীক্ষার পরিবেশ কেমন ছিল? পরীক্ষায় যে আপনারা বসছেন, জি পরিবেশ কেমন ছিল? আমরা তো তখন তো ফাউন্ডেশন নিজ নামে পরীক্ষা দিতে পারতো না। আমরা হচ্ছে স্যার এই এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আপনার রাজবিলা বলে, এটা বান্দরবান জেলার সদর জেলা, মানে বান্দরবান থানা সদর, আর কি সদরে পড়ে রাজবিলা। ওইখান থেকে একটা স্কুলের মাধ্যমে আমরা দিয়েছিলাম। ওই স্কুলটার নাম ছিল মেবি, নামটা আমার মনে আসতেছে না। আর স্যার আমরা ইন্টার যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে স্যার এটা হচ্ছে আমিরাবাদ বলে, আমিরাবাদ লোহাগাড়া, যেটা স্যার চিটাগাং এর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মুস্তাফিজুর হ্যাঁ। রহমান কলেজ, জি জি, মোস্তাফিজুর রহমান কলেজ স্যার। জি আমিরাবাদ মুস্তাফিজুর রহমান কলেজ। আচ্ছা আচ্ছা। তো পরীক্ষার পরিবেশ কেমন ছিল ওখানে? পরীক্ষা যে মানে অনেক নাকি নিয়ম বহির্ভূত কাজকর্ম হয় পরীক্ষার সময়? না আসলে এখানে তো আমরা তো পাবলিকলি পরীক্ষা দিছি, তো এখানে ওই সুযোগটা ছিল না। ও, পাবলিকলি পরীক্ষা দিচ্ছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনি কসমোস স্কুলে মেডিটেশন করেছেন? জি স্যার, মেডিটেশন করতাম ছোটবেলা থেকেই স্যার। মেডিটেশন কেমন উপকার পেয়েছেন? মেডিটেশনের উপকার বলতে আমি বেশিরভাগ সময় ঘুমায় যেতাম, হয়তো 5-7 মিনিট জাগনা থাকতাম, আচ্ছা, তারপরে ঘুমায় যাওয়ার কারণটা কি? মানে মেডিটেশন করার সময় ঘুমায় যাওয়ার কারণটা কি? তুমি খুব টায়ার্ড থাকতেন নাকি? এটা টায়ার্ড বলতে, ওইরকম না, কেন কেন জানি স্যার আমার ঘুম চলে আসতো, আমি ঘুমাই যেতাম। আমার মনে হয় পুরোপুরি এটা আমি কোনোদিন করতে পারি নাই, হয়তো 2-1 বার ছাড়া। আচ্ছা আচ্ছা। আর আপনারা যে স্কুলে ছিলেন, আপনারা ওই স্কুলের মানে স্কুল থেকে কিরকম বেনিফিট পাইছেন? মানে ভালো খারাপ কি কি দেখছেন, কেমন দেখছেন, ভালো স্কুল খারাপ? থেকে যে ভালোই ছিল, কিন্তু সব মতো আপনার, আমি তো এখানে মূলত কন্টা হিসাবে ছিলাম প্রথম দিকে। আমার আমার কন্টা নাম্বার ছিল 21, মানে 21 জন কন্টার পরে আমি ছিলাম। তো আচ্ছা আমাদের তো প্রাথমিক যে আমাদের আগের যে ব্যাচ গুলো, ওনাদেরকে মূলত বাহিরে পাঠিয়ে দেওয়া হতো। ওনারা আপনার স্যার আপনার ক্লাস 8 এর পরে
যেহেতু আমাদের এখানে সুযোগটা ছিল না, ওনারা বাইরে চলে যেতেন। তো প্রথম ব্যাচ হিসেবে আমরা এখানে কলেজ শুরু আচ্ছা। করি। তো মূলত স্যার এখানে টিচাররা সবসময় ছিল একাডেমিক ভাবে, আমরা বারবার বলার পর টিচার পেতাম না। মানসম্মত টিচার ওনারা থাকতেন না। আবার যারাও আসতেন দেখা যাচ্ছে ওনারা 2 মাস 1 মাস কন্টিনিউ করতেন, তারপরে চলে যেতেন। আর এমনি ভালোই ছিল, মোটামুটি খারাপ না। কিন্তু লাস্ট মোমেন্টে এসে আর কি এমন একটা পরিস্থিতি হলো। তো মন ছবি বলো এখানে আমরা যেটা বলি জীবনের লক্ষ্য, মন ছবি। মন ছবি আমাদেরকে দেখানো হতো প্রতিবারই, দেখানো হতো বা আমাদেরকে যে অর্গানাইজার উনি আর কি বিষয় আমরা কোর্স যেটা গুরুজি করান মহাজাত শহীদ আল বুখারী। তো ওখানে তো মন ছবির ব্যাপারে আমরা হয়তো কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা দেশ গড়ানো কোনো ব্যক্তি হবে, আমাদেরকে এইভাবে দেখানো হতো। আর যেহেতু এখানে বড় বড় দেশের বর্ণ ব্যক্তিবর্গ যেতেন, স্যার আব্দুল্লাহ আবু সাইদ, তারপরে ডক্টর ইমর খান, আর অনেকেই যেতেন যারা বাংলাদেশে মোটামুটি পপুলার। তো লাস্ট মোমেন্টে আমরা যারা আমাদের ব্যাচে আমরা স্যার 7 জনই ছিলাম। তো আমরা তো যেটা বললাম স্যার, টিচারের স্বল্পতা ছিল স্যার। তো আমাদেরকে তারপরে যখন আমরা ইন্টার কমপ্লিট করলাম, আমাদেরকে ভার্সিটি অ্যাডমিশনে করানো হলো চিটং শাখার আন্ডারে, এখানে আপনার যে জিসিমর বলে যেটা স্যার। তো আমরা অ্যাকচুয়ালি যে ওটা পাই নাই, কারণ আমাদেরকে ভর্তি করানোর সময় যেভাবে করানো হয়েছে যে এরা এতিম দুস্থ, টাকা পয়সা ওইভাবে দেয় নাই। তো যেভাবে কোচিং আমরা এখনো একই অবস্থার টিচার পাই নাই। তো নিজেদের চেষ্টা যতটুকু পারছি স্যার করছি। তার লাস্ট মোমেন্টে এসে আর কি আমাদেরকে বলা হলো আচ্ছা সমস্যা নাই, যারা চান্স পেয়েছো, কারণ এটা তো একটা প্রতিযোগিতামূলক স্টেজ, এখানে তো সারা বাংলাদেশে যত মেধাবী আছে ওনারাই এখানে চান্স পান মূলত। তা আমরা আমাদের যতটুকু মেধা ছিল চেষ্টা সামর্থ্য দিয়ে চেষ্টা করছি যে আমরা যেন পারি। বাই দ্য ওয়ে যে কারণে হলো না, কিন্তু তারপরে আমাদেরকে বলা হলো সমস্যা নাই, আমাদের যে আইসিটি সেক্টরটা আছে এখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। লাস্ট মোমেন্টে সবাই আমরা 7 জনই ছিলাম, ওইখান থেকে যে কারণ হোক 2 জনকে বের করে দেওয়া হলো একটা অপবাদ দিয়ে, যে তোমরা ফাউন্ডেশনের রুলস মানো নাই, এভাবে একটা অপবাদ দিয়ে বের করে দেওয়া হলো। তো লাস্ট মোমেন্টে আমি ছিলাম, আরো 2-3 জন ছিলেন। এর ভিতরে স্যার একজন ঢাকা ভার্সিটিতে বীর বাহাদুর নামে সহপাঠী, ওর চান্স হলো ঢাকা ভার্সিটিতে। আর একজন ছিল নানোয়াই মুরুং করে নাম, নানোয়াই মুরুং ওরও কোঠায়, ওদের 2 জন কোঠায় আর কি, ওদেরও চান্স হলো, নানোয়ার চান্স হলো রাজশাহী ভার্সিটিতে। আর বাকি ছিলাম আমি, আর রংলানো করে একটা ছেলে ছিল আমার সাথে, আমার সহপাঠী, আর ছিল মোহাম্মদ আলী করে নাম। তো লাস্ট মোমেন্ট ওরাও চলে গেল, ওদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। তা আমি ভাবলাম আমি অসহায় গরিব, আমি কই যাব, আমি থেকে যাই, আমাকে যে কাজ দিক করে আমি সেটাই করব। তো লাস্টে মোমেন্টে আমাদেরকে বলা হলো না, আপনাদের একটা পরীক্ষা হবে আইসিডির উপরে, আপনারা পড়াশোনা করেন। তো 1 মাস 2 মাস চলে গেল, স্যার কখন পরীক্ষা হবে, আমরা প্রতি সপ্তাহে জিজ্ঞেস করি এই সপ্তাহে না সামনের সপ্তাহে পরীক্ষা হবে। এভাবে দিন যাচ্ছে, আর কি করার, আমাদের তো হাত পা বাঁধা, কিছু করার নাই, ওনারা যেটা বলবেন সেটাই শুনতে হবে। লাস্ট মোমেন্টে এসে এদিকে ন্যাশনাল ভার্সিটির বা অন্যান্য যে ভার্সিটির ইয়াগুলো ডেট আসছে, মানে আপনার জানুয়ারিতে ভর্তি শেষ হয়ে যায় অলরেডি, ডিসেম্বরে ভর্তি, জানুয়ারিতে ক্লাস শুরু হয়। তো ডিসেম্বর চলে গেল, জানুয়ারি চলে গেল, আমি ভর্তি হইতে পারলাম না। তা আমি তো ধরেই নিচ্ছি যে যেহেতু কেউ নেই, হয়তো বা ব্যয়বহুল, ঢাকায় পড়াশোনা করাবেন আইসিডি সেক্টরে, আমি একা আছি, আলহামদুলিল্লাহ আমারটা হয়তো বা হয়ে যাবে মনে হয়, আমি লাস্ট মোমেন্টে থেকেই গেলাম। তো আমাদের পরিচালনা পর্ষদের এটা এটা বলে কোয়ান্টাম কসমি স্কুল, আগে ছিল শিশু কানন, এখন কোয়ান্টাম কসমি স্কুল হয়ে গেল। তো এখানে পরিচালনা পর্ষদ ছিলেন বাবু তিনকুড়ি চক্রবর্তী, তারপরে প্রদীপ বাবু, তারপর নাসির স্যার, আর আমাদের যে বর্তমান ইনচার্জ ছিলেন সালেহ আহমেদ স্যার। আর কেউ নেই, আমি একাই ছিলাম লাস্ট মোমেন্টে। তা আমাকে নিয়ে জিজ্ঞেস করা হলো আপনি কি করবেন, আমি বললাম স্যার কি করবো মানে, আপনারা অপশন দেন, আমি কি অপশন করতে পারি। বলছে, আমি বললাম তো আইসিডির অপশনের কথা আপনারা বলছিলেন, যেহেতু কেউ না, এটা করবেন কিনা, করা যায় কিনা। বলো যে না, আসলে এই সুযোগটা নেই, আপনার সামনে 2টা সুযোগ আছে, আপনি করতে পারেন, হয়তো চলে যেতে পারেন, না আমাদের এখানে জব করতে পারেন। লাস্ট মোমেন্টে আমার সার্টিফিকেট গুলো আটকাই দিল, আমি আর বের হইতে পারলাম না, কোথাও ভর্তি হতে পারলাম না ভার্সিটিতে, 1 বছর আমার লস হয়ে গেল পুরোপুরি।
লাস্ট মোমেন্টে ওনারা এই কথাটা বলেন যে লাস্ট মোমেন্টে যখন ভর্তির ডেট শেষ, 1 বছর অলরেডি ওভার, আমি ওর কোথাও ভর্তি হতে পারি নাই, তখন বলতেছে আপনার জন্য অপশন এইটাই, আপনি এখানে জব করেন নাহলে চলে যান। তো আমার একটা বছর লস হয়ে গেল, আমি আর কি করবো, আমার তো আর কিছু করার নাই, হাত পা যেহেতু বাঁধা, আমি চলে আসলাম আর কি স্যার। আপনি যে বলতেছেন যে আপনার সার্টিফিকেট ওরা আটকায় রাখছিল, মানে আটকায় রাখছিল কারণটা কি? সার্টিফিকেট আটকাই দিছে মূলত যে ওনারা, আমি যেটা মনে করি ওনারা যেটা চাচ্ছিলেন যে আমি ওইখানে থেকে যাই, জব করি। আমাকে বলা হলো যে আপনি তো মানে একটা খেলা আছে স্যার, খো খো খেলা বলে এটা, ওটা হচ্ছে আচ্ছা। ইন্ডিয়ান ন্যাশনাল গেম স্যার। আমাকে বলা হলো যে আপনি যেহেতু ভালো, জি আপনি যেহেতু ক্যাপ্টেন, জি আমি যতদিন ছিলাম শিশু কাননে, আলহামদুলিল্লাহ আমি প্রতিটা সেক্টরেই স্যার, আমি প্যারেড কমান্ডার ছিলাম যত বছর ছিলাম। তারপরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো আমি এখানে উপস্থাপক ছিলাম। তারপরে স্যার প্রথমে যে আমাদের খেলাধুলার আইটেম শুরু হলো স্পোর্টসে, প্রথমে আমরা খো খো খেলতাম, তো এখানে আমি ক্যাপ্টেন ছিলাম খো খোতে। তো সামহাও যে আমি মনে করলাম আমার এতগুলো সাফল্য হয়তো আমাকে রেখে দিবেন লাস্ট মোমেন্ট ওনারা, তো আমাকে অপশন দেওয়া হলো। আর সার্টিফিকেট তো স্যার আমাকে বলা হলো যে তোমার 18 বছর হয় নাই, তোমাকে সার্টিফিকেট দেওয়া যাবে না। হম মূলত স্যার মানুষ সার্টিফিকেট দেওয়া যাবে না 18 বছর হলে? আমি এই বিষয়ে একটু বলতে চাই। জি আনোয়ার ভাই বলেন। ধন্যবাদ আপনাকে। রাসেল আমার খুব বিশেষ স্নেহের পাত্র। রাসেলের বাড়ি হচ্ছে পটুয়াখালী কলাপাড়া উপজেলায়, যেখানে নাহার আল বুখারীর বাড়ি আর কি। তো নাহার আল বুখারীর দুঃসম্পর্কের আত্মীয় ইমাম মনিরুল ইসলাম আমাদের অর্গানিয়ার সহকর্মী ছিলেন। তার মাধ্যমেই মূলত রাসেল কোয়ান্টাম শিশু কাননে 3য় শ্রেণীতে ভর্তি হয়। ও 5ম ব্যাচের ছাত্র। আচ্ছা আচ্ছা। এবং দুর্ভাগ্য হচ্ছে যে ও শিশুকালে ওর পিতাকে হারায়, ওর বাবা মারা গেছিল। ওরা পরিবারটা বেশ বড়, 6 ভাই বোন, মা কিন্তু ভূমিহীন, কোনো কিছুই ছিল না। তো ইমাম মনিরুল ইসলাম সাহেব ওনাকে নিয়ে আসার পর আমরা যেহেতু সে অনাথ এতিম, আমরা তাকে ভর্তি করাই নাই। ও অত্যন্ত সুশৃঙ্খল এবং মেধাবী ছাত্র ছিল। প্রতিটা ক্ষেত্রে সে তার দক্ষতার ছাপ রাখতে পেরেছিল। আপনি শুনলে অবাক হবেন যে সে কিন্তু একটা গ্রামের ছেলে, কলাপাড়া একটা গ্রামের ছেলে। সে বান্দরবন শহরে প্যারেড কমান্ডারে সে ফার্স্ট প্রাইজ নিয়ে এসছে। চট্টগ্রাম বিভাগীয় প্যারেডে একাধিকবার সে প্যারেড কমান্ডার ছিল। এবং কোয়ান্টামে যত ভিআইপি মেহমানরা আসছেন সে প্যারেড গুলোতে, যে প্যারেড আমরা গার্ড অব অনার এবং প্যারেড প্রদর্শন করতাম, প্রতিটারই সে প্যারেড কমান্ডার ছিল। প্রতিটা সাংস্কৃতিক অনুষ্ঠানে সে উপস্থাপক ছিল। এবং তার নামে কোনো ডিসিপ্লিন ব্রেকের কোনো অভিযোগ ছিল না। সে গাছে কোনো ফল চুরি করে খায় নাই, খাবারের টেবিলে কোনো মানে বিশৃঙ্খলা করেনি, ক্লাসে কোনো বন্ধুর সাথে হাতাহাতি করে নাই। একটা সুশৃঙ্খল ভদ্র মার্জিত ছেলে ছিল। আমার ব্যক্তিগত ধারণা ছিল যেহেতু সে ইমাম মনিরুল ইসলামের এলাকার লোক এবং নাহার আল বুখারীর এলাকার লোক, সম্ভবত তাকে উপর দিকে টেনে তোলার একটা প্রক্রিয়া থাকবে। যেভাবে ইমাম মনিরুল ইসলামের ছেলেকে কিন্তু এখন ব্রাক ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে। কিন্তু এই ছেলেটাকে চিটাগাঙে আনার পরে কৌশলগত কারণে এতিম অনাথ পরিচয় দিয়ে যে কোচিং সেন্টারে কোচিং করানো হয়েছে, সেখানে কোনো ছেলে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, শুধু বীর বাহাদুর ছাড়া। বাকি ছেলেগুলাকে ওইভাবে পেমেন্ট, মানে আমাদের দেশে কোচিং সেন্টার গুলো তো একটু বাণিজ্যিকীকরণ, ওইভাবে আমরা পেমেন্ট দিলাম না কোয়ান্টামের পক্ষ থেকে। তারপরে যখন এরা ফিরে আসলো কোয়ান্টামে, বীর বাহাদুর ঢাকা ভার্সিটিতে চলে গেল, ওয়াং হালানু বাড়িতে চলে গেল, সিংহানো চলে গেল। রাসেল কি করবে? তখন পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষার একটা সুযোগ চলে যাচ্ছে। এর আরেক ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে রুবেল মোল্লা, বাড়ি হচ্ছে মাগুরা। সে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেল। কিন্তু আবাসিক এবং স্কুলের যে ইনচার্জ অর্গানিয়ার সালেহ আহমেদ, সে খবরটা টোটালটা হাইড করে ফেলে, গোপন করে ফেলে। সে ওই ছেলেটার জীবন থেকে রাজশাহী ইউনিভার্সিটি পড়ার সুযোগটা বন্ধ করে দেয়। তাকে বলাই হয় না যে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন রাসেলের প্রসঙ্গটা আসলো যে রাসেলকে কেন সার্টিফিকেট গুলো দেওয়া হলো না। এটার মূল কারণ ছিল সালেহ আহমেদ এবং ইমাম মনিরুল ইসলাম, যারা উভয় কোয়ান্টামের অর্গানিয়ার ছিলেন এবং আমার সহকর্মী ছিলেন, এদের দুজনের মানসিক একটা বিরোধ ছিল, মারাত্মক বিরোধ ছিল। সালেহ আহমেদের বাড়ি ছিল কুমিল্লার চাঁদপুরে, আর ইমাম মনিরুল ইসলামের বাড়ি ছিল পটুয়াখালীতে। ইমাম মনিরুল ইসলাম যেহেতু নাহার আল বুখারীর সম্পর্কীয় আত্মীয়, এবং ইমাম মনিরুল ইসলাম তার মিসেসের সাথে সালেহ আহমেদের একটা ব্যক্তিগত বিরোধের জন্য, যেহেতু ইমাম মনিরুল ইসলাম রাসেল আহলাদেরকে নিয়ে আসছে, সেই ইমাম মনিরুল ইসলামকে শিক্ষা দিতে না পেরে এই ছেলেটার জীবনটা সে নষ্ট করে দেয়। তখন বলা হয় যে তোমার বয়স 18 বছর হয় নাই, তোমাকে সার্টিফিকেট দেওয়া যাবে না, তোমার মাকে নিয়ে আসো।
মানে এটা আমি খুব মানে দুঃখের সঙ্গে বলতেছি যে রাসেলদের পারিবারিক অবস্থা এরকম ছিল না যে পটুয়াখালী থেকে তার মা লামা এসে তার পক্ষ থেকে সার্টিফিকেট গুলো সংগ্রহ করবে। আবার উনি বাসেও জার্নি করতে পারবেন না, মানে গ্রামের মানুষ বমি করবে। রাসেল বহুভাবে সালেহ আহমেদ ভাইকে বুঝিয়েছে যে আমার মা আসতে পারবে না স্যার, শারীরিকভাবে অসুস্থ। এমনকি এই বিষয়গুলো নিয়ে রাসেল আমাদেরকে ইনভলভ করার চেষ্টা করছে, আমরা বলার চেষ্টা করছি। সালেহ ভাই বলছে ঠিক আছে আমি ঢাকায় কথা বলে, অসুবিধা হবে না। তার একটাই কথা, আনোয়ার ভাই অসুবিধা হবে না, আমি দেখছি। তো আমি যখন বলতাম এতে এটি মনার ছেলে পাবলিক পড়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে চলে যাবে, আপনি একটা ব্যবস্থা করেন, বলে আপনি চিন্তা করিয়েন না, ওর জন্য একটা উত্তম ব্যবস্থা হচ্ছে, আইসিটিতে দিব, এখানে দেবো ওখানে দেবো, হবে। কিন্তু এমন সময় ওকে ইউনিভার্সিটির ওই সার্টিফিকেট গুলো দিয়ে লামা থেকে আমরা বের করে দিলাম, যেদিন ওই শিক্ষা বর্ষে বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে সে আর ভর্তি দিতে পারলো। তার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল। এরপর রাসেল আহমেদ বাড়িতে চলে যায় পটুয়াখালীতে, কলাপাড়ায় 1 বছর বাসায় থাকে। সে বিএম কলেজ, বরিশাল শহরের বিএম কলেজে আবার ভর্তি হয়। ভর্তি হয়ে সে হোস্টেলে থেকে 3টা 4টা, আমি যেহেতু বরিশালে আমি বিয়ে করছি, আমি গেলে আমার সাথে দেখা হতো। 3টা 4টা ইউনিভার্সিটি করাতো, প্রাইভেট পড়াইতো। ওই প্রাইভেট পড়ার টাকা দিয়ে সে তার মানে খাওয়া দাওয়া কাপড় চোপড়ের পাশাপাশি আবার তার মাকেও কিছু হেল্প করতো। ওইখান থেকে সে ব্যবস্থাপনা বিভাগ ম্যানেজমেন্টে অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্সে পড়তেছে। এবং মাস্টার্স করার ফাঁকে একটু সুযোগ পেয়েছে যেহেতু লেখাপড়া, সে নারায়ণগঞ্জে এসে একটা জব করতেছে। এবং ও আশা করতেছে, আমরা দোয়া করবো সবাই যে মাস্টার্স পাস করে যেন সে বিসিএস দেওয়ার তার একটা স্বপ্ন আছে, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করব। এবং যখন সে বিএম কলেজে পড়ে তখন আমি তাকে বাধ্য করলাম যে তুমি দরখাস্ত করো মহাজাতক চেয়ারম্যান কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে শিক্ষা অনুদানের জন্য, মাসিক 2000 টাকা করে হলেও যেন দেয়। কারণ আমি দেখতেছি ও সকালে প্রাইভেট পড়ায়, বিকালে প্রাইভেট পড়ায়, রাতে প্রাইভেট পড়ায়, তাহলে ও নিজে পড়বে কখন? আমার নিজেকে খুব অপরাধী বোধ হচ্ছিল। এবং আপনি শুনলে অবাক হবেন হাসান ভাই, যে 3টা দরখাস্ত করার পরেও মহাজাতক বা কোয়ান্টাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু তাকে কোনো শিক্ষা অনুদান দেওয়া হয় নাই। মজার ব্যাপার, রাসেল জানবে নিশ্চয়ই, এখন কিন্তু এই 2022 সালের জানুয়ারি মাসে একটা ছাত্র সম্মেলন হচ্ছে 2 দশক কোয়ান্টাম কসমো স্কুল মানে প্রতিষ্ঠার 2 দশক উপলক্ষে যে ছাত্র সম্মেলন হচ্ছে, সেই ছাত্র সম্মেলনে এসআই টুটুলের মতো শিল্পীকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, যাওয়া আসার গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। কিন্তু রাসেলদেরকে ছাত্র জীবন মানে নির্বাহ করার জন্য মাসে 2000 টাকা করে কিন্তু এই মহাজাতক দেয়নি, এখনো দিচ্ছে না, এখনো সাহায্য করছে না কোনো। না, 1 পয়সা না, 1 পয়সা। প্রাইভেট পড়ায়, এই যে এখন চাকরি করতেছে নারায়ণগঞ্জে, এই পয়সা সঞ্চয় করে সে মাস্টার্স পরীক্ষার সময় যে ওই ইউনিভার্সিটিতে ব্রজমোহন কলেজের বিশ্ববিদ্যালয় কলেজে যে মাস্টার্স পরীক্ষা দিবে। তো ওই আপনার সার্টিফিকেট যখন দেওয়া হচ্ছিল না ওকে, এবং ওর সাথে যখন ডিলে করা হচ্ছিল, তখন কি মহাজাতকের সাথে কেউ যোগাযোগ করেনি? আহমেদ দায়িত্ব নিয়েছিলেন যে উনি দিয়ে দিবেন, উনি কিন্তু একবারও বলেন নাই উনি যে পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে দিবেন। যার ফলে আমাদের বিশ্বাস ছিল যে একজন টিচার, একজন অর্গানিয়ার একটা ছাত্রের 1 বছর জীবন থেকে হত্যা করবে, এটা আমরা অনুমানই করতে পারিনি। আচ্ছা, যখন ঘটনাটা হয়ে গেল এরপরে কি মহাজাতকের সাথে আর যোগাযোগ করা হয়নি, বা ওনার সম্ভবত লিখিতভাবে কেউ কেউ জানাইতে পারে, ব্যক্তিগত চিঠি অনেকে লিখে, তো আমি জানাই নাই, কেউ কেউ জানাইতে পারে। কিন্তু মহাজাতক আর সালেহ আহমেদের সম্পর্কটা হচ্ছে এরকম যে মহাজাতক যদি এই মুহূর্তে দাবি করে যে উনি ইমাম মেহেদি, বাংলাদেশে যদি একটা অর্গানিয়ার প্রথম ইমান আনে সেটা হচ্ছে সালেহ আহমেদ, অর্থাৎ তার বিরুদ্ধে লিখে কোনো লাভ হবে না। আচ্ছা আচ্ছা, ডেঞ্জারাস অবস্থা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আপনার অনেক কথা শুনলাম। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আপনার মানে সাহায্য করুক গায়েব মদদ থেকে ইনশাআল্লাহ। আর ধরেন যে এই যে 2000 টাকার যে মানে আবেদন করা হয়েছিল মহাজাতকের কাছে, এটা এখনো অ্যাপ্রুভ হয়নি? না স্যার, আমি যে স্যার অ্যাপ্লিকেশনটা 3 বার করছি আমি। তো আমি প্রথমে যে আমাদের ইনচার্জ সালেহ আহমেদ স্যার, উনি আমাকে পরে ফোন দিছিলেন। ফোন দিয়ে বলতেছেন আপনার তো আপনি গুরুজিকে, প্রথমে আমি ফোন দিছিলাম, উনি অস্বীকার করছেন যে আমি যে অ্যাপ্লিকেশনটা করছি ওটা ঢাকাতে পৌঁছায় নাই। তারপর আমি মাইশা আপু উনি হচ্ছেন যে আপনার মূল যে সেন্টার আমাদের ঢাকাতে শান্তিনগর, হেড অফিস, ওইখানে মাইশা আপু হচ্ছেন ভালো দায়িত্বে আছেন আর কি। তো মাইশা আপুকে মূলত এই চিঠিগুলো দিতে হয়, উনি গুরুজিকে চিঠিগুলো দেন। তো মাইশা আপু আমি দিলাম যে না, শোনা যাচ্ছে না।
সাবু বলতেছে আমাকে না, আমি তো পাই নাই। পরে যে সালেহা ফোন দিয়ে বলতেছেন আপনি কি গুরুজিকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন কোনো ব্যাপারে? আমি বলছি জি স্যার, আমি তো অ্যাপ্লিকেশন করছিলাম অনুদানের ব্যাপারে। বসে ওই সুযোগটা আসলে নেই, আপনি চাইলে এখানে এসে জব করতে পারেন। আপনাকে খালি জব মানে ছাত্র জীবন শেষ করে কোয়ান্টামে যে ব্রাদারের চাকরি করতে হবে, তাহলে কিন্তু সে আজকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কোয়ালিফাইড হতে পারতো না। ও বুদ্ধিমান ছিল, ও কষ্ট করছে যে না আমি লেখাপড়া শেষ করে মাস্টার্স করব, বাট আমি কোয়ান্টামে জব করব না। আলহামদুলিল্লাহ। আমরা হ্যাঁ বলেন রাসেল ভাই, শেষ করুন। আমার সমস্যাটা এখানে হয়েছে যে আমি চিন্তা করলাম যে এত বড় বড় ছবি বা এত বড় বড় স্বপ্ন দেখাইলেন আপনারা, লাস্ট মোমেন্টে এটা কি করলেন আপনারা? ডাইরেক্ট বলে দিতেন যে না বাবা দেখো, ইন্টার পর্যন্ত তোমাকে পড়াইছে এটা অনেক কিছু, বা ভার্সিটি অ্যাডমিশন করাইছে এই পর্যন্তই, আমরা আর পারছি না, তুমি অন্য কোনো ভাবে চেষ্টা করো নিজে যদি পারো। এটা বললো একটা স্যার, একটা উপসংহার আছে বা কলকুলেশন আছে যে না নিজেকে একটা সান্ত্বনা দেয়া যায়, না না ঠিক আছে। কিন্তু লাস্ট মোমেন্টে মানসিক একটা প্রেসার থাকে, তারপরে এতগুলো আশা দেওয়া যে না থাকেন আপনাকে আইসিডি সেক্টরে দেয়া হবে, হ্যাঁ আজকে না কালকে পরীক্ষা হবে, কালকে জিজ্ঞেস করে না পরশু পরীক্ষা হবে, তার না আগামী সপ্তাহে পরীক্ষা হবে। এভাবে করতে করতে এক এক করে সবাইকে বের করে দেওয়া হলো, লাস্ট মোমেন্টে আমাকে আটকে রাখা হলো। তো স্যার এই মানসিক যে সাফারটা, এটা তো আসলে অনেক বড় একটা জিনিস। জি জি জি। লাস্ট মোমেন্টে যাই স্যার ভালো করুক না কেন, লাস্ট মোমেন্টে যে স্যার একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু শেষের উপসংহারটা এরকম হয় না আর কি, এটাই সে কথা স্যার। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম আপনার কাছে, এটা খুব খারাপ কথা আর কি যে ওনারা কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আপনাকে বিভিন্ন রকমের আশা দেখানোর পরেও আপনাকে সেই আশায় মানে অনুযায়ী আপনাকে কিছু দেয় নাই, বরং আপনার লাইফ থেকে এক বছর কেড়ে নিছে ওনারা। এটা আসলে অ্যাকসেপ্টেবল না আর কি। এটা আসলে আমি কি বলবো, মানে তারা এত টাকা খরচ করে সেলিব্রিটিদের নিয়ে আসতেছে, বড় বড় লোকদেরকে নিয়ে আসছে, অথচ আপনাদের মানে নিজেদের কোয়ান্টামের লোকদেরকে তারা সাহায্য করছে না। এটা আসলে মানে সেবার নামে যে প্রতারণা, এটা একটা মানে মেইন এক্সাম্পল, ভেরি গুড এক্সাম্পল আর কি। আল্লাহু আলাম। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুক। আপনার কাছ থেকে আমাদের যে ঘটনাগুলো শোনা দরকার ছিল শুনলাম। আমি এইবার একটু শামীম হোসেন ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি গ্রামে আসছি, তো এই গ্রামে আমার নেটওয়ার্ক সমস্যা, এই জন্য মাঠে আসছি। মাঠে আসছেন, দেখে বোঝা যাচ্ছে আর কি। মাশাআল্লাহ। আপনার কোন গ্রাম এটা? এটা ঝিনাইদহ, আমার গ্রাম দোগাছি বেরপাড়া, দোগাছি ইউনিয়ন, ঝিনাইদহ সদর। আচ্ছা, ঝিনাইদহ। ওখানে আমার নানা একটা কলেজে প্রিন্সিপাল ছিলেন। কোন কলেজ জানা যাবে নাকি? আমার নামটা মনে নাই কোন কলেজের, তবে আমার নানা আশিক মাহমুদ কলেজ জামালপুরে এবং ময়মনসিংহে আপনার যে সরকারি কলেজ সেখানেও প্রিন্সিপাল ছিলেন। তো ওখান থেকে উনি যখন রিটায়ারমেন্টে চলে যান, তো তার ঠিক আগ মুহূর্তে উনি ঝিনাইদহে গিয়ে কাজ করেন আর কি। উনি এখন নাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। উনি মারা গেছেন আলহামদুলিল্লাহ আমিন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কোয়ান্টামের সাথে জড়িত ছিলেন কতদিন এবং কিভাবে, এবং এখনো জড়িত আছেন কিনা? আসলে আমি কোয়ান্টামের সাথে জড়িত ছিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই লাইভে চেষ্টা করছি অনেক আগের থেকে আসার জন্য, কিন্তু এই নেটওয়ার্ক সমস্যা আসতে পারছিলাম না। আর প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে শুক্রবার দিন ছুটিতে বাড়িতে আসি, তো বিভিন্ন কাজ থাকে, এই জন্য একটু দেরি আছে আর কি। আশা করি নিয়মিতই আসার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপর থেকে। আমি কোয়ান্টামে আসছিলাম 2005 সাল থেকে 2012 সাল পর্যন্ত, 8 বছর। এখন কোয়ান্টামের সাথে নাই, আমি ওখানে চাকরির সুবাদে আর কি ওখানে ছিলাম। প্রথমত আমি ঢাকা হেড অফিসে, কোয়ান্টাম শান্তিনগর হেড অফিস, সেখানে কাজ করছি 3-4 বছর। পরবর্তী 4 বছর লামাতে, কোয়ান্টাম যেখানে কোয়ান্টাম সেন্টার লামা, সেখানে কাজ করছি। আর 2012 সালে আমি কোয়ান্টাম থেকে ত্যাগ করি। 2012 সালে। কি জন্য ত্যাগ করেন কোয়ান্টাম? কি হয়েছিল? কোয়ান্টাম ত্যাগ করে আসলে ওখানে তো যারা ত্যাগ করে, যারা চাকরি থেকে আসে, বিষয় দুইটা, হয় তাকে বের করে দেওয়া হয়, নাকে ছাড়তে বাধ্য করা হয়। ঠিক আছে, আপনি যখন ছাড়তে বাধ্য করা হবে, ছেড়ে চলে আসবেন, তখন ওরা বিভিন্ন অপবাদ দিয়ে বের করে দিবে। ঠিক আছে,
আপনি যেভাবে আসুক, যেমন আনোয়ার ভাই মতো লোকের অনেক উপহার দিয়ে এখনো দিচ্ছে, ঠিক আছে, জি জি যেটা কোয়ান্টাম ফাউন্ডেশনের যেই লামা সেন্টারের স্বপ্ন 10টা, যে হুম তার হাত দিয়েই সবকিছু হয়েছে। আমরা তো দেখছি, একসাথে কাজ করছি 4 বছর। আমি তার সাথে কাজ করছি, তার কাছ থেকেই কাজ করছি আমি। সে না হলে তো কোয়ান্টাম এই লামা সেন্টারের কোনো কার্যক্রম আমি আমি মনে করি, এবং ওখানকে যারা আছে সবাই এক স্বীকার করবে। ওই রাসেলকে আমি চিনি, রাসেল তো জি কথা বলছিল, অনেক কথা শুনলাম রাসেলের, অনেক কষ্টের কথা শুনলাম। হুম আসলে দেখেন একটা বিষয়, যে এই রাসেল প্যারেড কমান্ডার ছিল, এবং এর প্যারেড দেখায় কোয়ান্টাম কিন্তু কোটি কোটি ইনকাম করেছে। এই প্যারেডের ভিডিও আহ, দেখায়, ছবি দেখায়। কারণ এরা তো অ্যাডভার্টাইজ কোয়ালিটি একটা ভিডিও, হুম একটা আহ, যখন একটা প্যারেড ফার্স্ট হচ্ছে চিটাগাং কিংবা ইসে লামাতে, ওইটা ভিডিও করছে, ছবি তুলছে, ওটা বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে করছে, দেখাচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে দেখাচ্ছে, দেখাই কিন্তু কোটি কোটি টাকা মানুষের কাছে অনুদান নিচ্ছে, মাটির ব্যাংকে টাকা নিচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা হুম নিচ্ছে। কিন্তু সেই রাসেল আজকে সে প্যারেড কমান্ডার, আমি রাসেল চিনি, ও আমার চিনবে মনে হয়, এখন চিনবে কি জানি না, হয়তো চিনতে পারে। তো সেই রাসেল এখন কত কষ্টে এই লামা এই কোয়ান্টাম ত্যাগ করছে, একটু দেখেন, হুম বুঝছেন? এটা আসলে প্রতারণা ছাড়া আর কিছু না বেসিক্যালি। মানে প্রতারণা কত প্রকার, যে সে যাকে দিয়ে আমরা যে কোয়ান্টাম লাখ লাখ টাকা কোটি টাকা ইনকাম করছে, আর সে 2,000 টাকায় অ্যাপ্লিকেশন করেও টাকা পাচ্ছে না, এবং তার সার্টিফিকেট আটকায়ে তাকে এক প্রকার মানসিক নির্যাতন করা হচ্ছে কিন্তু তাকে। হুম একটা মানুষের যখন সার্টিফিকেট আটকাই দেওয়া হয়, একটা তার স্বপ্ন, অনেক বড় স্বপ্ন ছিল যে ভার্সিটি চান্স পাবে, একটা পাবলিক ভার্সিটি পড়াশোনা করবে, সেটা তার যোগ্যতা ছিল, সেই যোগ্যতা তার ছিল, কিন্তু হুম সে তার মেধা এবং তার যে যোগ্যতা তার ছিল, কিন্তু কোয়ান্টাম তাকে সেটা করতে দেয়নি, আটকাই দিয়েছে। হুম আটকাই মানে তাকে মানুষই টর্চার করেছে, টর্চার করে তাকে ছাড়তে বাধ্য করেছে। হুম তো অথচ অথচ দেখেন তার দিয়ে কিন্তু টাকা ইনকাম করছে, তার হুম দেখাই অনেক টাকা ইনকাম করছে কিন্তু। আর আচ্ছা সেই আচ্ছা রাসেল আজকে এখন মানুষের টিউশনি করে বিভিন্ন চাকরি করে পড়াশোনা করতে হচ্ছে। হুম এটা তো কোয়ান্টামে যারা এখন এখন পর্যন্ত কোয়ান্টামে জড়িত আছে, যারা কোয়ান্টামের সাথে যারা এখন জড়িত আছে, এবং যারা ওখানে অনুদান দিচ্ছে, টাকা দিচ্ছে, তারা কিন্তু এই ভিতরে গুলো জানে না, এই কথাগুলো কিন্তু তারা হুম জানে না। জানলে যদি এবং যখন জানবে, যখন তারা এই ভিতরে ঢুকবে, তখন বুঝবে আসলে এখানে কত বড় প্রতারণা হচ্ছে। কারণ হুম প্রতারণার সাথে তো আমরাই তো দেখছি যে প্রতারণা গুলো কিভাবে করা হয়, ঠিক আছে। হুম তা এখানে আপনার কাজের আপনার বের হয়ে যাওয়ার কারণটা কি, এটা কি বলা যাবে নাকি কনফিডেন্সিয়াল? বের হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে এক প্রকার মানসিক টর্চার করা হয়, ঠিক আছে, মানসিক কিরকম টর্চার। একটু ব্যাখ্যা করবেন? একটু ব্যাখ্যা করি আমি, যখন কাজের যখন পরিবেশ না দেয় একটা ছেলেকে, একটা মানুষকে, যেমন আমি এখন একটা কোম্পানিতে জব করি, ফার্মাসিউটিক্যালসে, সেখানে একটা পোস্টে আছি ব্রাঞ্চ ইনচার্জ হিসেবে। সেখানে তো আমাকে একটা মানসিক কাজের স্যাটিসফাইড আছে, ঠিক আছে, হুম কাজ করার জন্য একটা পরিবেশ আছে। এই পরিবেশ না পেলে তো কাজ করা যায় না আসলে কোনো জায়গায়। জি আর ওখানেও যখন আপনাকে বাদ দেওয়ার চেষ্টা করবে, করবে, তখন ওরকম আপনাকে কাজের প্রসারতা কমাই দেওয়া হবে, ঠিক আছে, হুম কাজ করতে দেওয়া হবে না, ঠিক আছে। এভাবে আহ, মানসিক টর্চার করে বের করে দেওয়া হয়। আর হয় তাকে ছাড়তে বাধ্য হতে হবে, নাহলে তারাই বের করে দিবে, ঠিক আছে। হুম সুফিয়ান ভাই, আমি 1 মিনিট বলি। জি ভাই, যেমন শামীম ভাই যখন জয়েন করে, ওনার যে স্যালারিটা ছিল, 8 বছর পর স্যালারিটা তো জাম্প করছে। উনি তো মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, মশার কামড় খেয়েছে। এখন উনি যে স্যালারিতে যে জবটা করতেছে, ওই পদে মহাজাতক চিন্তা করতেছে আমি 2টা লোক রাখতে পারি, ওকে একটা জি লোককে আমি ডবল স্যালারিতে রাখবো কেন? তখন শুরু জি হয় জি মেন্টাল টর্চার, কাজের প্রেশার, জি জি যাতে ওর বাবা আহ, চাকরি ছাড়তে পালায়। ও না, ওর বাবা চাকরি ছেড়ে পালাবে। পলিসিটা জি হচ্ছে জি এইটা। জি জি আচ্ছা বুঝছি বুঝছি। হ্যাঁ এটা এরকম অনেক সময় হয়, আপনি দেখা যায় যে একটা অর্গানাইজেশনে যখন লোক ছাঁটাই করার চিন্তা ভাবনা করে তখন কাজের প্রেশার বাড়ায় দেয়। কাজের পেশা শুধু কাজের পেশার না। আর আপনি শুনে আশ্চর্য হবেন না, আসলে আমাতে আমরা যে কত কষ্ট করেছি, সেটা তো যারা ওখানে কাজ করছি তারাই জানি, যে এখানে মানে ঘুমানোর জায়গা পর্যন্ত পাইনি, বুঝছেন। সারাদিন পরিশ্রম করে, সারাদিন কাজ করে একটু রাতে রিল্যাক্সে ঘুমাবো, সেই জায়গাটা পর্যন্ত পাইনি। সে ভোর 6টা থেকে শুরু করে, আমি তো স্টোরের দায়িত্বে ছিলাম, স্টোর ইনচার্জে ছিলাম। ওখানে আনলিমিটেড কাজ। আনলিমিটেড বলতে একটু বলবেন ভাইয়া, যে আনলিমিটেড বলতে কি বোঝাচ্ছ, যে সকাল থেকে ডিউটি শুরু করছি, রাত 11টা 12টার মতো ঘুমাচ্ছি, রাত 3টার সময় এসে 2টার সময় স্বামী ভাই ওঠেন, এটা লাগবে ওটা লাগবে, বুঝছেন। রাত তি- 4টার সময় এসে, জি 3টা 4টার সময়?
3টা 4টা তো কমন ব্যাপার, মনে করেন যে 3টা 4টা আমি 2টা। আমি 1 মিনিট বলি, আমাদের স্টোরে কমপক্ষে 3200 আইটেম ছিল। এই জি। মালগুলো সকাল 7টায় লেবারেরা কাজ শুরু করতো, রাত 10টা পর্যন্ত স্টোর থেকে মাল ডেলিভারি হয়, এরপরে স্টক মিলাইতে হয়, অনেক সময় রাতে ট্রাকে মাল আসে, এগুলো অফলোড করে বুঝাই নিতে হয়, যার ফলে রাত 3টার সময় কাজ। এখন রাত্রে নর্থ বেঙ্গল থেকে চালের ট্রাক আসছে, আপনি তো ঘুমাই থাকতে পারবেন না, চালের ট্রাক তো সকালে বের হয়ে যাবে, অতএব রাত 3টার সময় 4 ট্রাক 5 ট্রাক চাল অফলোড হচ্ছে, বস্তা গণ রড আসছে, জিনিস আসছে, এগুলা মানে 2 ট্রাক 3 ট্রাক করে পাচ্ছে আসতো, এই ধরনের কাজ হতো আর কি, হঠাৎ হঠাৎ করে কাজ বেড়ে যেত। আচ্ছা আচ্ছা। মানে ওখানে কাজকে অস্বীকার করার কোনো মূল্য নেই। আমি যে শারীরিকভাবে করতে পারছি না, সারাদিন পরিশ্রম করছি, রাতের ঘুমাবো, শারীরিকভাবে পারছি না, এটা অস্বীকার যখনই আপনি করবেন না আমি এটা করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনার চাকরি করার তখন আর দরকার নাই, এরকম বলে দিবে যে আপনার চাকরি করার দরকার নেই, আপনি এখানে কাজ করতে পারবেন না। ঠিক আছে, এরকম অবস্থা আর কি। এরকম তো আসলে তো প্রচুর টাইট, মানে আপনাদের এখানে লোক যদি নেওয়ার পরে ধরেন সকালে এক শিফট, রাত্রে আরেকটা শিফট, এরকম করলে না, কিন্তু কাজগুলো সহজ হয়ে যায়। সহজ হয় কিন্তু তারা করবে না তো, আপনাকে যে শিফট করলে তো তখন লোক বেশি লাগবে, তখন তো তাদেরকে স্যালারি পে করতে টাকা বেশি চলে যাবে, সেটা করবে না। আপনার একজন লোক দিয়ে যখন 2জন লোক কাজ করানো যাবে, সেটা তাদের তো বেনিফিট না, এটাই তারা করায়। যখন অফিসিয়াল কাজ করছে অফিস টাইমই, তখন বলতেছে এটা অফিস টাইমই করেন, অফিস টাইম বাইরে যখন করতেছে এটা আপনারা করো সভা, মানে সেই মানবতার সভা করেন। ঠিক আছে, মানবতার সভা করতেছেন। ওটার জন্য আপনাদের কোনো ইয়া দেওয়া হতো না, না যে ওভার টাইম দেওয়া হতো না? না, শুধু তাই না, আনোয়ার ভাইয়া হচ্ছে যে জানে যে সে কিন্তু 23 বছরে নাকি কোনো ছুটি কাটায়নি। লামাতে আমিও 4 বছর কাজ করছি, কিন্তু কোনো ছুটি কাটাতে পারিনি কোনো। ঠিক আছে, শুক্রবার শনিবার বলেন আর সরকারি ছুটি বলেন, কোনো ছুটি কাটাতে পারি নাই। আর ওই যে কোনো টাইমের কোনো লিমিট ছিল না, সকাল 6টা থেকে শুরু হবে, সেটা সারা রাত চলতে পারে, 3 রাত 3 দিনও চলতে পারে, এরকম কাজ করতে হতে পারে। এজন্য কোনো এক্সট্রা কোনো পে করা হবে না। ঠিক আছে, যেটা স্যালারি ওইটাই, এবারে কিছু পে করা হবে না। মানে কাজের কোনো গাইডলাইন নাই, একটা গাইডলাইন হবে না যে আপনাকে এই কাজ করতে হবে, এই করতে হবে, এরকম গাইডলাইন নাই। আমি স্টোরে কাজ করতেছি, স্টোরের কাজ শেষ হয়েছে, এখন আমাকে দরকার ফিল্ডে একটা কাজে দিবে, সেখানে পাঠাই দিবে, তোমার করে আসতে হবে এটা। ঠিক আছে, আমি পারবো কিনা সেটা দেখার বিষয় না, আমাকে কাজটা করে আসতে হবে। এটা হচ্ছে জি জি। আর হ্যাঁ বলেন, কি বলতেছিলেন? আর আসলে অনেক অনেক কথাই বলবো, আস্তে আস্তে অনেক কথা বলবো, আপনি পয়েন্ট আকারে আমাদের জিজ্ঞেস করবেন যে কোনো বিষয়, ইনশাল্লাহ সব পয়েন্ট গুলো বলবো। অনেক তথ্য আছে আসলে, মহাজাতকের কাছ থেকে কাজ করছি তো, তার ভন্ডামিটা দেখছি, তার কাজের যে সে যে বলে সে কি করে আর কি না করে, সেটা সবগুলো তো আমি নিজের চোখে দেখছি। কারণ যখন ঢাকাতে ছিলাম তখন তো কোয়ান্টাম অফিস তো ছোট, এখন তো অনেক বড় হয়েছে অফিস। ছোট পরিসরে যখন কাজ করছি তার কাছ থেকে আমি দেখছি সে কিভাবে কাজ করে। এমনকি তার রুমের ওই সাথে কাছে চা দিয়া দুধ গুলা বিক্রি করে দিয়া সেই কাজগুলো করছি, সব দেখছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু জানলাম। আমি এখন একটু আমাদের এখানে আরেক ভাই জয়েন করছেন, নাম হলো সাব্বির হোসেন। সাব্বির হোসেন ভাই জয়েন করছেন, উনি কি আছেন কিনা? আমার কথা শুনতে পান সাব্বির ভাই? জি, পাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? জি জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি নামাজের পরে অন্য একটা প্রোগ্রামের মধ্যে ভুলে গেছিলাম, মাত্র মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। আপনার কি ভিডিও অন করা যাবে? আপনাকে একটু দেখতাম আর কি, দেখি নাই তো আমি কখনো। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কোথায় থাকেন? আমি ঢাকা আদাবর। আচ্ছা, ঢাকায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনিও কি কোয়ান্টামের সাথে জড়িত ছিলেন? না, কোয়ান্টামের সঙ্গে সরাসরি জড়িত ছিলাম না, তবে এদের অনেক কাহিনী জানি। আচ্ছা, কিভাবে জানেন? পরিচিত অনেকে আছে মনে হয় না? পরিচিত অনেকে আছে, তাছাড়া এদের যে ওই যে ব্লাড যে ইয়েটা আছে, ব্লাড ব্যাংকের সঙ্গে এক সময় যুক্ত হয়ে গেছিলাম বলতে কি, আমি আমার পরিচিত এক ভাই ফোন করে বললো তার একটা আত্মীয়ের জন্য ব্লাড লাগবে জরুরি, ছোট বাচ্চা সিরিয়াস পেশেন্ট। আমি
অনেকবার আলহামদুলিল্লাহ অনেকবার এর আগে ব্লাড দিয়েছি। আমি গেলাম, ছুটে গেলাম সেখানে শান্তিনগর, যে ব্লাড দিয়ে আসলাম। তখন শান্তিনগর ঠিক না, ওদের ব্লাড ব্যাংকের এটা ছিল এই সেগুনবাগিচা দুদকের অফিস, যেখানে তার পার্শ্ব কর্নারে আচ্ছা আচ্ছা। ওয়াইডব্লিউসি বিল্ডিংটা ওখানে ছিল। যে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে তারা তো ফর্ম টর্ম ফিল আপ করলো, আমার সবকিছু ফিল আপ করে ব্লাড রাখলো, আগে ক্রস ম্যাচিং করলো, করার পরে ব্লাড নিল। এরপরে ঠিক 3 মাস পরে, জাস্ট 90 দিন পরে ফোন করলো এক মহিলা, মেয়ে কণ্ঠ। ফোন ধরার পর আমি সালাম দিলাম। তারা বললেন কেমন আছেন, আমি অমুক অমুক জায়গা থেকে বলছি, এই সেই। তো খোঁজ খবর নেওয়ার পরে তারপর বললো যে এরকম আমাদের একটা পেশেন্ট আছে, খুব সিরিয়াস অবস্থা, আপনি কি এর মধ্যে কোনো ব্লাড দিচ্ছেন? নামের আমি বললাম এর মধ্যে নাই, বেশ কিছুদিন আগে, তাহলে একটু আসতে পারলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি এটা তখন আমি ওইভাবে বুঝি নাই তাদের ভাওতাবাজিটা। তা আমি সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড থেকে ছুটে গেলাম, যে একটা সিরিয়াস পেশেন্ট আছে, গেলাম, যাই ব্লাড দিলাম, ব্লাড ট্লাড দিয়ে করে আসলাম। এরপরে যথারীতি আমার কাজ করছি। আবার ঠিক 90 দিন পর আবার ওরকম ফোন। এর মধ্যে মাঝে মাঝে তারা টেক্সট মেসেজ পাঠাইতো। ফোন করলো, ফোন করার পর আমি ফোন ধরলাম, ধরার পরে তারা বললো এরকম সিরিয়াস পেশেন্ট আছে, সেই আবারও একই কথা আর কি। তো আমি পরে খেয়াল করে দেখলাম যে তারা ফোন করে সুন্দর মতো কথাবার্তা বলে এবং বলে যে এর মধ্যে কোনো ব্লাড কিনা, এমন একটা ভাব দেখায় যে তারা মানে আমি দিছি কিনা এরকম জানে। আসলে যে 3 মাস পর পর যে ব্লাড দিতে হয় এটা তার মাথায় আছে এবং তাদের রেকর্ডে আছে আমি কোন দিন দিয়ে আসছি। ঠিক 90 দিন পর তারা ফোন দিয়ে ডাকতো। থার্ড টাইম যখন গেলাম আমি, যাওয়ার পরে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি প্রথমবার যে একটা ছোট বাচ্চা দিয়ে গেছিলাম তার কি অবস্থা? বললো ওটা আমরা তো জানি না, আমি আপনার জানি না, আপনি খোঁজ বের করেন, রেকর্ড বের করেন। কারণ একটা ছোট বাচ্চা সিরিয়াস অসুস্থ ছিল, আমি তার ওই সেই ইয়েতে আমি ছুটে আসছিলাম দেওয়ার জন্য। তো আমি যেহেতু তাকে ব্লাড টেস্ট, আমার জানার অধিকার আছে মনে হয় যে বাচ্চাটা কি অবস্থান কেমন আছে। বললাম আমাদের এখানে এরকম কোনো ইয়ে নেই, সে নাই, রেকর্ড নাই, দেখতে হবে এসে। তো যাকে আমি থার্ড টাইম দিয়ে আসলাম। আবারও ঠিক 3 মাস পরে ফোর্থ টাইমের জন্য ডাকলো, ফোর্থ টাইমের জন্য গেলাম, সিরিয়াস পেশেন্ট এসে। তো বাই দিস টাইম তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তো ফোর্থ টাইম যখন দিলাম, দেওয়ার পর ওরা আমাকে একটা ফর্ম দিল যে ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা ছিল, ফর্মে লেখা ছিল কি যে আমি যেহেতু দীর্ঘদিন তাদের সঙ্গে দিয়ে আসছি, ভালো একটা কাজের সঙ্গে জড়িত আছি, যার ফলে আমাকে তারা একটা কি একটা তাদের কি একটা ক্লাবের কথা বলে, সেই ক্লাবের তারা সদস্য করে নিচ্ছে। তো সেই ক্লাবের সদস্যের অঙ্গীকারনামা আমাকে পূরণ করতে হবে যে আমি তাদের অনুমতি ছাড়া কোথাও ব্লাড দিতে পারবো না। আমার ব্লাড আমি দেবো যাকে দরকার, যার সিরিয়াস পেশেন্ট তাকে দিতে হবে, আমি আপনাকে দেবো কেন? এটা আমাদের সিস্টেম এসে আমি ফিল আপ করবো না, আমি ছুটে ফালাতে চলে আসছি। এরপর থেকে তারা আমাকে আর ওই ইয়ে করতে পারেনি। এরপর তারা ফোন করতো, অনেকবার ফোন করছে, ডাকছে, আমি আর যাই নাই। পরে নাম্বার চেঞ্জ করে ফেলছি, তারপরে তারা আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তো এইটা প্রথমে জানলাম। তারপরে দেখলাম যে যখন এই যে কোয়ান্টাম মেডিটেশন নামে যেটা করছে, এখানে তারা তো বহু ধান্দাবাজদের আছে। হ্যাঁ, এটা পরবর্তীতে আমি আমার যতটুকু জ্ঞান সেটাতে আমি করে দিচ্ছি, এটা পুরো শিরকের পর্যায়ে কাজ করে তারা। অ্যাকচুয়ালি এইটা সে যে কোর্সটা সে করছে, সেই কোর্সটাও তার চুরি করা কোর্স। আমেরিকান একটা কোর্স চুরি করে সেটার সে কপিরাইট থেকে বাঁচার জন্য কিছু কিছু টার্ম গুলো চেঞ্জ করছে, চেঞ্জ করে টরে। তো আমেরিকান যে কোর্স, সেটার পেছনে দীর্ঘদিনের একটা সায়েন্টিফিক রিসার্চ ছিল। কেন আমি ওয়ান বলছি সেটার পেছনে লজিক ছিল, কিন্তু উনি তার সাথে জানা না। যার ফলে উনি বলছেন ওয়ান দিলে তো আমি তো কপিরাইটে পড়ে যাবো। যার ফলে উনি করছে ওটা চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে অন্য একটা সংখ্যা বসাচ্ছে। কিন্তু সেটাতে যে এটার জন্য মানে নেগেটিভ কিছু হতে পারে সেটা তার কোনো সেন্স নাই। যার ফলে এটা এরকম করছে, বহু লোক এরকম তাদের সমস্যা হয়েছে। তো এরকম ভাবে আর ওখানে তারা যে ট্রেনিং গুলো করে, ট্রেনিং এর যে কথাগুলো বলে, এই কথার মধ্যেই আপনার মনে করেন যে আমার কাছে মনে হচ্ছে কুফরিটিং না, মানে সেরেক সেরেক টাইপের। কারণ আমি বিপদে পড়লে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, কিন্তু তারা মানুষের আপনারা জানেন যে মানুষের ব্রেনের সাইন্টিফিক বলি, মানুষের ব্রেনের দুটো পার্ট আছে, লেফট ব্রেন হেমিস্ফিয়ার, রাইট ব্রেন হেমিস্ফিয়ার। এবং দুটা ব্রেনকেই মানে সমানভাবে চালানোর জন্য আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করছেন। রাইট ব্রেন এক ধরনের কাজ করে, লেফট ব্রেন এক ধরনের কাজ করে। কিন্তু উনি একটা মানুষকে আপনার কি বলবো, মনের গভীর লেভেলে নিয়ে, ডিপার লেভেলে নিয়ে উনি প্রোগ্রাম করতেন। অর্থাৎ উনি এমন কিছু বলে দিতেন যে জিনিসটাকে নেগেটিভ ভাবে ইয়ে হতো। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন খুব শান্ত থাকেন তখন আমরা ব্রেন ফ্রিকোয়েন্সি খুব কম থাকে, সেই অবস্থায় আপনি যা কিছু পড়েন, যা কিছু শোনেন, সেটা মনের মধ্যে গভীরভাবে মনে থাকে এবং দীর্ঘদিন আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে মানে একদম সাইন্টিফিক্যালি। তো উনি
একজন মানুষকে ওই অবস্থায় নিয়ে, ব্রেন ফ্রিকোয়েন্সি কমিয়ে নিয়ে ওই অবস্থায় নিয়ে উনি এমন কিছু কথাবার্তা বলতেন যেটা সেরকের পর্যায়ে যায়। এবং তখন উনি বলতেন যে আপনি অমুক জায়গায় মনের বাড়িতে যাবেন, সেখানে যাই যদি কাজ করবেন, এই করবেন সেই করবেন, যদি করতে কোনো সমস্যা হয় কোনো জায়গায় ফিরে যান, আপনি পাশের রুমে আসবেন, পাশের রুমে ওখানে গুরু থাকবেন, তার কাছে আপনি পরামর্শ চাইবেন, পরামর্শ দিবেন। তার মানে কি আলটিমেটলি আপনার দুই ব্রেন আপনি কাজ করছে, দুই ব্রেনের মধ্যে এক ব্রেন আপনি ওখানে কাজ করছেন, আরেক ব্রেনের মধ্যে হচ্ছে আরেক ব্রেনের চেম্বারে গুরু বসা। আপনি গুরুকে সাহায্য, আল্লাহর কাছে না, নাউজুবিল্লাহ। তা আমি আল্লাহর কাছে সাহায্য না চাই, আমি ওনার কাছে সাহায্য, এরকম বহু কিছু আছে। আর ব্যক্তিগত ভাবে ওনাকে যেটা, ওনার সঙ্গে যেটুকু জানি সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। উনি তো মূলত ছিলেন হস্তরেখাবিদ। হ্যাঁ, তো আমরা তো মহাজাতক, আমরা মহাজাতক বলি না, আমরা বলি মহাঘাতক। হ্যাঁ, তো উনি হস্তরেখাবিদ ছিলেন, ওনার বহু হিস্ট্রি আছে। উনি সেই আপনার কত ওই 1980s এর দিকে ওনার আপনার ইয়েতে এই কি বলে আপনার আরে শান্তিনগর এই সাইডে যায় না বলি, ইস্কাটন এই সাইডে ওনার যে বাড়ি ছিল, ওনার যে বাড়ি ছিল, উনি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের বারান্দায় উনি গাঁজার চাষ করতেন। কারণ সরকারিভাবে গাঁজা যেহেতু বন্ধ ছিল, প্রোডাকশন বন্ধ হয়ে গেছিল 1988 এর পর থেকে, উনি করতেন কি উনি বারান্দায় সেখানে এই চাষটা করতেন। এবং এরপরে এগুলো বহু কাহিনী আছে। এবং আপনারা জানেন যে সে যে আমাদের সেই বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে লিভ টুগেদার করছেন দীর্ঘদিন। এই ধরনের একজন ব্যক্তি, এই তার যখন ওই ভাতটা নষ্ট হয়ে গেল, যখন সে আর ওই যে আপনার হস্তরেখারিয়াটা তখন আর থাকলো না, তখন সে কৌশলে সেই 91 এর দিকে উনি এই কোর্সটা করলেন। এবং যিনি এই কোর্সটা করেছেন সেখান থেকে কোর্স ম্যাটেরিয়ালটা চুরি করে নিয়ে যায়, উনি চেঞ্জ করে এইভাবে পড়া শুরু করলেন। এবং উনি গুরু সেজে গেলেন, রাতারাতি উনি বিরাট কিছু হয়ে গেলেন। এবং মানুষকে বিভ্রান্ত করে, যেটা হিপনোটিজম বলে, যেটা হিপনোসিস বিদ্যা, সম্মোহন বিদ্যা, উনি মানুষকে এবার সম্মোহন বিদ্যার মাধ্যমে উনি মানুষের মানে এই যে যারা মানে ডাই হার্টেড হয়ে কাজ করে, অন্ধভাবে বিশ্বাস করে কাজ করে, এইভাবে তারা কাজ করা শুরু করলো। আপনি দেখেন আমার কাছে যে হিসাব ছিল একটা, তাদের দেয়ার লিফলেট থেকে হিসাব ছিল একটা, যে সম্ভবত 2008 সালে সারা বাংলাদেশে মাটির ব্যাংক থেকে 8 কোটি টাকা কালেকশন হয়, আর 2010 সালে 13 কোটি টাকা কালেকশন হয়। তারা বলে যে তাদের লিফলেট অনুযায়ী আমরা জানছি যে তারা এটা বলে, তারা লামাতে তারা একটা স্কুল পরিচালনা করে। হ্যাঁ, সেখানে একটা অনাথ বাচ্চাদেরকে তারা লেখাপড়া শেখাচ্ছে, এ করছে সে করছে, খুবই ভালো কথা, এ পর্যন্ত খুবই ভালো কথা। আপনি দেখেন আজ 15-20 বছর হয়ে গেছে সেখানে স্কুল পরিচালনা করছে, একটা ছেলে পেলে সেখান থেকে এসএসসি লেভেল পাস করে বেরোয়েছে, বা তারা কর্মজীবনে গেছে, তারা ভালো করছে, এরকম করছে, কোনো রেকর্ড আছে? কোনো কিছু নাই, সম্পূর্ণ আইওয়াস। তার মানে এরা অন্য কিছু করছে, এদের ভেতর অন্য কিছু চলছে। এবং তারা কৌশলে এই জিনিসগুলোকে মানে ধামাচাপা দেওয়ার জন্য তারা সোসাইটির উপরের লেভেলে যারা যারা আছে, বড় বড় কর্মকর্তা যারা আছে, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে নিয়ে এসে তারা কোর্স করে তাদের মগজ ধোলাই করে দিচ্ছে। এবং এই জিনিসটা তারা কেউ আর সহজে বিশ্বাস করতে, তাকে কেউ মানে সব এটা হাইড হয়ে গেছে তার বিষয়গুলো আর কি। কেউ এটা তার মাথা ঘামায় না যে আসলে এর ভেতরে কোনো অন্য প্ল্যান আছে, নাকি সে কোনো গোপনে গোপনে কোনো জঙ্গি গোষ্ঠী তৈরি করছে যে একসময় রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এরকম কোনো পরিকল্পনা আছে। অর্থাৎ সে একটা আমাদের ধারণা আর কি, যে সে হয়তো এই ধরনের ছেলেমেয়েদেরকে নিয়ে একদম ছোটবেলা থেকে গড়ে তুলছে, তাদেরকে হয়তো সে সুইসাইডাল স্কোয়াড বা এরকম কোনো কিছু হয়তো করছে, যেটা হয়তো তার মানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে। কারণ সে ব্যক্তি হিসেবে কখনোই ভালো ছিল না, এবং তার সম্পর্কে কোনো ভালো তথ্য পাওয়া যায় না। তো সুতরাং এই যে কোয়ান্টামের নাম দিয়ে যে ধান্দাবাজি বলেন আর যাই বলেন, এবং তারপরে দেখবেন আপনি আপনার এখানে যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন যে তারা কোয়ান্টাম কণিকা বা এই ধরনের অনেক লিফলেট বই তুই তারা বের করছে। সেখানে দেখবেন আপনি ভালো করে খেয়াল করে যে সূরা ফাতিহা থেকে শুরু করে অনেক সূরার তারা অনুবাদ করছেন। এবং এই অনুবাদগুলো করছেন, অনুবাদগুলো দেখবেন যে অনেক অনুবাদের মধ্যে আপনার প্রচলিত যে বাংলা অনুবাদগুলো আমরা পাই, বিভিন্ন আলেম ওলামাদের বিভিন্ন লেখকের যে বাংলা অনুবাদগুলো পাই, সেই অনুবাদের থেকে একটু আলাদা। এবং ভালো করে সূক্ষ্ম যদি খেয়াল করেন দেখবেন যে ওই শব্দগুলো উনি পরিবর্তন করে ফেলছেন। অর্থাৎ এটা ওনার যে পরিকল্পনা, ওনার যে বিভিন্ন কার্যক্রম দেখে মনে হয় কি যে সেই সম্রাট আকবরের দিনে ইলাহির মতো উনি একটা আলাদা একটা কিছু করছেন। এবং শোনা যায় যে কোয়ান্টাম রিলিজিয়ান নামে উনি একটা ধর্ম চালু করছেন বা করতে যাচ্ছেন, বা ভেতর ভেতর কাজ চলছে, এরকম শোনা যায়। তো আসলে এই জিনিসগুলো সবকিছু মিলে এটা যারা যেটা জানে সবাই এটা সামনে আসা উচিত, এবং এটা
যদি কারো সুযোগ থাকে প্রশাসন পর্যন্ত নিয়ে এসে এটা নিয়ে তদন্ত করে এই জিনিসগুলো আমাদের দেশের মানুষকে, আমাদের দেশকে, আমাদের ইসলামকে, আমাদের ইমানকে রক্ষা করার জন্য সকলেরই ভূমিকা রাখা উচিত বলে মনে করি। জি, না ভালো বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে হয়তো সামনে আমি আরো আসতে বলতে পারি যদি আপনার সমস্যা না হয়। আপনার কাছ থেকে হয়তো আরো কিছু শোনার আছে আমাদের, ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। আপনার যে সমস্ত মানুষের কাছ থেকে বা আপনার পরিচিত কেউ যদি এরকম করে থাকে কোয়ান্টাম এবং তাদের উপকার বা অপকার যেটাই হয়ে থাকুক, সেরকম কোনো ঘটনা যদি আপনার কাছে জানা থাকে, সেগুলো আমরা আপনার কাছে জানতে চাবো ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি 1 মিনিট বলবো। জি, আনোয়ার ভাই বলেন। সাব্বির ভাইকে খুব ধন্যবাদ, স্বাগতম। উনি আজকে শুধু দিনের মহব্বতে আমাদের এই প্রোগ্রামে আসছেন, এবং আমি আশা করব যে সাব্বির ভাইদের একটা কিন্তু খুব ভালো ইসলামী স্কলার অ্যাসোসিয়েশন আছে, যাদের সাথে আমি আলহামদুলিল্লাহ সম্পৃক্ত হওয়ার আমার সৌভাগ্য আছে। যে উনি এবং ওনারা সবাই যদি আসেন এবং ইমানের খাতিরে, যে মহাজাতক যে আমাদের ইমানটাকে মানে কাদিয়ানীদের মতো আমাদেরকে ইসলামের পথ থেকে, আল্লাহ রাসূলের পথ থেকে পথভ্রষ্ট করে বেদাতের পথে, শিরকের পথে নিয়ে যাচ্ছে, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইমানি দায়িত্ব মনে করে যদি ওনারা আসেন এই সমস্ত প্রোগ্রামে, তাহলে কিন্তু উম্মাহ উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। আমি আশা করব সাব্বির ভাই নিয়মিত আসবেন। আর রাসেল যে কথাগুলো বলে গেছে যে আসলে সালেহ আহমেদ তাকে টিকিট দেয়নি, এটা হচ্ছে কি ভাইয়া, সালেহ আহমেদ ভাই বলেন, মনিরুল ইসলাম বলেন, আমি আনোয়ার বলেন, বা ফয়সাল আজিজ ভাই বলেন, আমরা আসলে কিছু না, মূল ঘটনাগুলোর চাবি কিন্তু হলো মহাজাতকের হাতে। সে থাকে পর্দার আড়ালে, সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে শামীমকে লোড দাও, আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে আবু সুফিয়ানকে সাইজ করো, আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ইমামকে এটা করো। যত কিছুই ঘটতেছে কিন্তু একটা জায়গা, সেই মহাজাতকের কাছ থেকে, যে হচ্ছে রিং লিডার। আমরা কিন্তু রাসেলের দৃষ্টিতে সালেহ আহমেদ খারাপ, আমার দৃষ্টিতে সালেহ আহমেদ ভুল করতেছে, কিন্তু মূল ঘটনা কিন্তু সালেহ আহমেদ না, মূল ঘটনা কিন্তু মহাজাতক। কারণ মহাজাতক জানে সালেহ আহমেদ হচ্ছে তার অন্ধ অনুচর, সে যদি নিজেকে ইমাম মাহাদি দাবি করে তাহলে সালেহ আহমেদ তার হাতে বায়াত করবে। আমি ইনশাল্লাহ আপনাদের এই ধরনের উদ্যোগের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। আমাকে পাবেন, তবে এখন আমাকে ছাড়তে হচ্ছে, আজান দেবে এখন, তো সুতরাং আমি এখন শেষ করছি আর কি। আমি পরবর্তীতে আবার কথা বলবো ইনশাল্লাহ। আমি আছি ইনশাআল্লাহ। আমি একটা গ্রুপ বানিয়েছি ভাইবারে, আপনি যদি এসে জয়েন করেন আমাদের ওই গ্রুপে, কমিউনিটি গ্রুপে, তাহলে ভালো হবে। ওখানে ধরেন আপনি আপনার পরিচিতদেরকেও জয়েন করলে আমরা ধরেন একসাথে প্ল্যান করে, আপনি যদি এই আমাদের এখানে যদি আমাদের ইয়েটা লিংকটা দিয়ে দেন, তাহলে আমি এটা ইনশাআল্লাহ করব। হ্যাঁ, আমি আনোয়ার ভাইকে দিয়ে দিব লিংক। উনি যে ওনার কাছ থেকে দেখি আমি আপনার নাম্বারটাও নিয়ে নিতে পারি, তারপর হয়তো যোগাযোগ করলাম ডিরেক্টলি, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি চলে যেতে পারেন নামাজের জন্য, আমিও মধ্যে শেষ করে দিব অনুষ্ঠান ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, জি সুমন ভাই 1 মিনিট বলবো? জি বলেন শামীম ভাই। আমি আসলে ওই যে মুফাসসিল ভাইয়ের প্রোগ্রামে নিয়মিত করছি, এখন করি। আসলে আমি চাচ্ছিলাম যে আপনার মতো একজন লোক ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের প্রোগ্রাম করলে ভালো থাকতো, কিন্তু আপনাকে আমি প্রোগ্রামে পাইছি। আমি আশা করছি যে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রতি প্রোগ্রামে কথা বলবো। এবং এরা যে ইসলামকে অপব্যবহার করতেছে, ইসলামের নামে যে অপব্যবহার করতে, ইসলামকে ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম করতেছে, এগুলা আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ফুটিয়ে তুলবো। কারণ আমরা তো মুসলমানের কোরআন শরীফ হাদিস শরীফ পাঠ করি, কোরআন শরীফ পাঠ করে নামাজ পড়ি, কিছু কোরআন শরীফের অনেকগুলো তরজমা আমরা পড়ি। সেগুলোর সাথে তো এই মহাজাতকের এই ইলাহিক ধর্মের সে কোনো মিল নাই। প্রতারণা যে কত ফাঁদ তৈরি করেছে, এই যে আপনি একটা ভিডিও দেখালেন, আমার স্ক্রিন দেখালেন, দেখেন কোরআনের মর্মময় তৈরি করছে। যে নিজেই কোরআন পড়ে না, নিজে কোরআন বোঝে না, কোরআন যে কি জিনিস সে নিজেই জানে না, সে কিভাবে কোরআনের মর্মময় তৈরি করে বলেন? একটা জিনিস তো তৈরি করতে হলে আমাকে তো আগে সেটা বুঝতে হবে, আগে তো আমাকে সেটা রিসার্চ করতে হবে, পড়তে হবে, তাই না? সে তো নিজে কখনো কোরআন পড়ে না, নিজে তো নিজে কোরআন বোঝেও না। যদি বুঝতো তাহলে সে নিজের জীবনকে কোরআন অনুযায়ী তৈরি করতো, এবং তার যে অনুসারী আছে তাদেরকে কোরআন অনুযায়ী চলার কথা বলতো, যে আসলে আমাদের জীবনে এভাবে ইসলামে এইভাবে পরিচালনা করতে হবে, এভাবে চলতে হবে। সেটা তো করতেছে না। সে কি করতেছে? ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে সে শুধুমাত্র ধান্দা একটাই, যে কিভাবে টাকা কামা দেবো। আমার একটা প্রশ্ন আনোয়ার ভাইয়ের কাছে, যে
আসলে মাটির ব্যাংকে তো এখন মনে হয় গত বছর মনে হয় 21 কোটি না কত টাকা উঠছে মাটির ব্যাংকে, আমি শুনছি। এই লামাতে যেসব বাচ্চারা পড়াশোনা করে তাদের তো প্রত্যেকের তো আমি জানি যে ওই যে সল ফালা সল মাদারের মাধ্যমে টাকা নেওয়া হয়। এই লামার স্কুলের কথা বলে টাকা মাটির ব্যাংকে উঠাচ্ছে, মাটির ব্যাংকে টাকা কোথায় যাচ্ছে? এই টাকাটা কোথায় খরচ করছে সে? শামীম ভাই, আমি আপনার মাধ্যমে আবু সুফিয়ান ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনার প্রশ্ন জবাবটা আমি আগামী শুক্রবারে দিব। আর এখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আবু সুফিয়ান ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি জি, আমি আজকে এখানে শেষ করে দিতে যাচ্ছি। আমি একটু আগে যে স্ক্রিনশটটা দেখিয়েছিলাম সেখানে ওই আমরা এটা নিয়ে আলোচনা করব, আর একদিন আসলে ওই সাব্বির হোসেন ভাই যদি থাকে আমরা দুজন মিলে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানে শেষ করে দিতে চাচ্ছি। আপনি কিছু বলতে যাচ্ছেন শামীম ভাই? না, আমিও নামাজ সময় হয়ে গেছে, আজান দিচ্ছে, আমি নামাজ পড়বো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমরা প্রতি প্রোগ্রামে ইনশাআল্লাহ কথা বলবো। খুব ভালো প্ল্যাটফর্ম পেয়েছি। আসেন, জি হ্যাঁ, ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলার। আমি চাচ্ছিলাম একটা প্ল্যাটফর্মে চাচ্ছিলাম, কিন্তু আসলে ওখানে আমি কথা বলে মজা পাচ্ছিলাম না। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনারা আসেন, আমিও চাই আপনারা সবাই আসেন। আপনারা যদি আপনাদের ফোন নাম্বার দেন, আমি আমাদের ওই ভাইবারের যে গ্রুপটা বানানো হয়েছে সেখানে অ্যাড করে দিব। তারপর ওখানে আমরা সবাই ডাইরেক্টলি যোগাযোগ করে ভালো মতো প্ল্যান করে আমরা আসতে পারবো। আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের শুরু করতে, নেক্সট টাইম আমরা হয়তো সময় মতো শুরু করতে পারবো ইনশাল্লাহ। আনোয়ার ভাই, আমরা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই, আমরা এখানে শেষ করে দিই না? আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের এখানেই শেষ। আমরা আবার আগামী সপ্তাহে শুক্রবার বাংলাদেশ টাইম বিকেল 4টার সময় আবার সমবেত হওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমি একটা ভাইবারের লিংক পাঠিয়ে দেবো, আমাদের যে আজকের যে ইউটিউবের লাইভের যে লিংক, সেটা তো আপনারা থাকবেই, আপনারা জানেন, কিন্তু সেটার ভিতরে ডেসক্রিপশনের মধ্যে ওই লিংকটা থাকবে ভাইবারের। ইনশাল্লাহ আপনারা যদি জয়েন করেন, ইনশাল্লাহ আমাদের আপডেট গুলো ওখানে পাবেন, এবং আমি আপনাদের সাথে যোগাযোগ করব ওই লিংকের মাধ্যমে। জয়েন করার পরে আপনারা যদি কথা বলতে চান আমাকে আগের থেকে জানাইলে আমি আপনাদেরকে ফ্লোর দিতে পারবো। আমি জানবো, আমি প্ল্যান করে ফ্লোর দিতে পারবো। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে মানে সবাইকে কথা বলতে দেওয়া সম্ভব হয় না, কারণ আমাদের প্রোগ্রামটা 1 ঘন্টার জন্য আমরা রেখেছি। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে পর্যন্তই। আমরা আবার আপনাদের সাথে আগামী সপ্তাহে দেখা করব। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে কথা হবে।